এটি সেই স্ত্রীর গল্প যাকে তার স্বামী নিজের বিশ্বাসঘাতকতার রোগ উপহার দিয়েছিল, তারপর তাকে রাস্তায় ছুড়ে ফেলেছিল। এরপর সে হতাশার ছাই থেকে উঠে আসে ইংরেজি ভাষা এবং একজন সফল নারী উদ্যোক্তার ক্ষমতা নিয়ে, যাতে স্বামীকে সে কারাগারে পাঠাতে পারে এবং আইনের শক্তিতে নিজের অধিকার ও সন্তানদের ছিনিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই মহাকাব্যের গভীরে ডুব দেওয়ার আগে নিজেদের হৃদয়কে আলোকিত করুন, মুখকে সুবাসিত করুন এবং আমাদের সুপারিশকারী ও হাসরের দিনের নেতার প্রতি দরুদ ও সালাম জানিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিন, যার পথের আলোয় অন্ধকার দূর হয় এবং মেঘ কেটে যায়। এখনই তা লিখে ফেলুন, যাতে যেদিন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না, সেদিন এটি আপনাদের পক্ষে সাক্ষী হয়, বিপক্ষে নয়। বিয়ের দিন দাদার বাড়ি থেকে হুদার বিদায় নেওয়াটা কোনো ক্লাসিক দৃশ্য ছিল না, যেখানে কনে তার ছোটবেলার নির্খায় অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায়। বরং এটি ছিল এক পলায়ন, এক বন্দিশালা থেকে পালানো, যেখানকার দেয়ালগুলো থেকে স্যাঁতস্যাঁতে ভাব ও নিষ্ঠুরতার গন্ধ বের হতো। নিজের ছোট ঘরের ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে সে তার সাধারণ সাদা গাউনটির দিকে তাকাচ্ছিল। সে এতে কোনো বিয়ের পোশাক দেখেনি, বরং একে অপমানের জীবনের জন্য একটি সাদা কাফন এবং নতুন জীবনের জন্মসনদ হিসেবে দেখেছিল, যাকে সে স্বাধীনতা বলে ভাবত। ঘরের বাইরে তার দাদার কর্কশ কণ্ঠস্বর বারান্দা ভরিয়ে তুলছিল। তিনি এক আত্মীয়ের দিকে চিৎকার করে এমন সব নিষ্ঠুর কথা বলছিলেন, যা হুদা তার অনাথ হওয়ার পর থেকেই শুনতে অভ্যস্ত। সে তার ঠান্ডা হাত দুটি বুকের কাছে জড়িয়ে ধরে নিজের মনে ফিসফিস করে বলল, এখানকার চেয়ে অন্য যে কোনো জায়গাই স্বর্গ, আমার দাদার চেয়ে অন্য যে কোনো পুরুষই ফেরেস্তা। হঠাৎ দরজা সজোরে খুলে গেল এবং তার এক ফুফু তাকে রুক্ষভাবে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। তাড়াতাড়ি করো হুদা, বর বাইরে অপেক্ষা করছে, আমাদের আর দেরি করিও না, এই ঝামেলাটা আমাদের শেষ করতে দাও। হুদা কোনো উত্তর দিল না। সে তার ছোট ব্যাগটি তুলে নিল, যেখানে সে তার জীর্ণ স্মৃতির সব কিছু পুড়ে রেখেছিল, এবং বিষণ্ণ বসার ঘরে বেরিয়ে এলো। দাদা তাকে বিদায় জানানোর জন্য উঠে দাঁড়ানোরও প্রয়োজন বোধ করলেন না। তিনি তার দিকে বরফের মতো ঠান্ডা দৃষ্টিতে তাকালেন এবং বিড়বিড় করে বললেন, যাও, আমাদের সম্মান বাঁচাও, আর কখনো কেঁদে কেঁদে ফিরে আসবে না। বাইরের দরজায় দাঁড়িয়েছিল এসাম, সুদর্শন চেহারার যুবক, পরনে একটি ধূসর রঙের স্যুট, যা দূর থেকে বেশ মানানসই দেখাচ্ছিল। সে হুদার দিকে তাকিয়ে চওড়া হাসি হাসল এবং তার কাঁপতে থাকা আঙুলের ডগা ধরার জন্য হাত বাড়িয়ে দিল। সেই মুহূর্তে সে তার শরীরে এক মিথ্যা উষ্ণতা অনুভব করল। সে এসামের চোখের দিকে তাকিয়ে এমন এক প্রশান্তি দেখতে পেল, যা সে নিরাপত্তা বলে ভুল করেছিল। সে বুঝতে পারেনি যে সেটা ছিল আসলে শূন্যতা। ভয় পেও না হুদা, আমি তোমার সব অভাব পূরণ করে দেব, এসাম নিচু স্বরে বলল, সস্তা ফিতা দিয়ে সাজানো গাড়ির দরজা তার জন্য খুলে দিতে দিতে। গাড়িটি ছুটে চলল। দাদার বাড়ি থেকে যত মিটার দূরে যাচ্ছিল, হুদা তত দীর্ঘশ্বাস নিচ্ছিল, ঠিক যেন ডুবে যাওয়া কোনো মানুষ সদ্য পৃষ্ঠে উঠে এসেছে। সে তার নতুন রাজত্বের কল্পনা করছিল, একটি ছোট উষ্ণ ঘর, যেখানে কোনো চিৎকার বা অপমান নেই। ছোট গাড়িবহরটি একটি জনবহুল বস্তির এক পুরনো ভবনে পৌঁছাল। এটি হুদার কল্পনার মতো স্বাধীন কোনো বাড়ি ছিল না, বরং বড় এক যৌথ পরিবারের ভবনের ভেতরের একটি ফ্ল্যাট মাত্র। ফ্ল্যাটের চৌকাঠে পা রাখতেই চারপাশের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। সেখানে উলুধ্বনি বা ফুল দিয়ে কোনো অভ্যর্থনা ছিল না। বসার ঘরের মাঝখানে এক স্বাস্থ্যবতী, তীক্ষ্ণ চেহারার মহিলা বসেছিলেন, হাতে দীর্ঘ এক তসবি ঘোরাচ্ছিলেন। তিনি হলেন হাজ্জা সাফিয়া, এসামের মা। তার চারপাশে বসেছিল তার 3 মেয়ে, এসামের বোনেরা। তারা হুদার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সদ্য কেনা কোনো পণ্য যাচাই করছে। এসাম তার মায়ের দিকে এগিয়ে গেল, কিন্তু একজন বরের আত্মবিশ্বাসে হাঁটার বদলে তার পিঠ কিছুটা ঝুঁকে পড়ল এবং তার হাসি পুরোপুরি মিলিয়ে গেল। মা, আমরা পৌঁছে গেছি, এসাম এমন এক কম্পিত স্বরে বলল, যা হুদা তার মুখ থেকে আগে কখনো শোনেনি। মা ধীরে ধীরে চোখ তুললেন এবং হুদাকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের উদ্দেশ্যে বললেন, তুমি দেরি করেছ এসাম, তোমার খালা এখানে ছিল এবং রেগে চলে গেছে, কারণ তুমি তাকে আনতে যাওয়ার আগে তাদের সাথে দেখা করতে আসনি। হুদা অনুভব করল তার রক্ত ফুটছে, কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করল। নিয়ম অনুযায়ী সে তার শাশুড়ির কপালে চুমু খাওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু হাজ্জা সাফিয়া তার মুখ কিছুটা সরিয়ে নিলেন, ফলে চুম্বনটি বাতাসে পড়ল। অভিনন্দন, তুমি যে আশীর্বাদের ভেতর প্রবেশ করেছ তার মূল্য বুঝো। আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে, শাশুড়ি এক প্রাণঘাতী রুক্ষ স্বরে বললেন। ঘণ্টাগুলো খুব ভারী হয়ে কাটতে লাগল। হুদা সোফার এক প্রান্তে বসেছিল, কেউ তার সাথে কথা বলছিল না। অন্যদিকে এসাম তার বোনদের নির্দেশ পালন করতে ব্যস্ত ছিল, যারা ইচ্ছাকৃতভাবে তাকে দিয়ে পানি ও কফি আনাচ্ছিল। এসাম কোনো আপত্তি ছাড়াই তা পালন করছিল, একবারের জন্যেও তার কোণের দিকে না তাকিয়ে, যে সকাল থেকে এক ফোঁটা পানিও পান করেনি। রাত নামল
এবং তারা তাদের ঘরে প্রবেশ করল। এসাম দরজা বন্ধ করে এমনভাবে জোরে দীর্ঘশ্বাস ফেলল যেন ভারী কোনো বোঝা নামিয়ে রাখল। হুদা তার কাছে এগিয়ে গেল, অনুযোগ ও মিনতি মেশানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এসাম, যখন তোমার বোন আমার পোশাক নিয়ে ব্যঙ্গ করল তখন তুমি কেন আমাকে রক্ষা করলে না? এসাম তার দিকে তাকালো এবং প্রথমবারের মতো হুদা তার আসল চেহারা দেখতে পেল। সেটা কোনো হিংস্র জানোয়ারের চেহারা ছিল না, বরং তার চেয়েও খারাপ কিছু ছিল। এটি ছিল এক ভীতু, অসহায় মানুষের চেহারা। সে রুক্ষ ও উত্তপ্ত স্বরে বলল, সমস্যা শুরু করো না হুদা, আমার মা এবং বোনেরাই আমার ভিত্তি। তুমি এখানে এসেছো পরিবারের একজন সদস্য হতে, আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে নয়। সবাই যা সহ্য করে তুমিও তা সহ্য করো। হুদা এক পা পিছিয়ে গেল। সে অনুভব করল যে দেওয়ালগুলো থেকে সে পালিয়ে এসেছিল সেগুলো যেন ভিন্ন রঙে তাকে এখানেও তাড়া করে এসেছে। সে ধীরে ধীরে তার ওড়না খুলল এবং এসামের দিকে তাকালো। এসাম তার স্যুট খুলে অবহেলার সাথে ছুঁড়ে ফেলল, তারপর বিছানায় শুয়ে পড়ে চরম উদাসীনতায় হুদার দিকে পিঠ ফিরিয়ে দিল, তাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে রেখে। সেই মুহূর্তে হুদা এক ভয়ঙ্কর সত্য উপলব্ধি করল। সে একজন মানুষের ছায়াকে বিয়ে করেছে এবং তার এই পলায়ন কেবল আরও গভীর এবং অন্ধকার এক খাদের দিকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। হুদার বুঝতে বেশি সময় লাগেনি যে প্রেমিকদের অভিধানে মধুচন্দ্রিমা বলতে যা বোঝায় তা আসলে একটি মিথ্যা মাত্র, আর হাজ্জা সাফিয়ার অভিধানে এর অর্থ হল ইচ্ছাশক্তি ভেঙে দেওয়ার জন্য এক ধরনের সামরিক প্রশিক্ষণ। বিয়ের পরের দিন ভোরবেলায় কোনো চুম্বন বা ভালোবাসার ফিসফিসানিতে তার ঘুম ভাঙেনি, বরং বেডরুমের দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দে ভেঙেছে। এসাম, তুমি আর তোমার বউ জলদি নিচে এসো, সকালের নাস্তা একা একা তৈরি হবে না। তার বড় বোন নাওয়ালের গলা ছিল এটি। ইচ্ছাকৃত নির্লজ্জতায় সকালের নিরিবিলি পরিবেশ ভেদ করে আসছিল। এসাম আতঙ্কিত হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল, যেন কোনো সাইরেন বেজে উঠেছে, এবং দ্রুত পোশাক পরতে শুরু করল। হুদা হতবাক হয়ে তার দিকে তাকালো। এসাম, এখন সকাল 7টা বাজে, আমরা কি নতুন বরবউ নই? প্যান্টের বেল্ট বাঁধতে বাঁধতে এসাম তাকে এক অস্বস্তিকর দৃষ্টিতে দেখে বলল, তর্ক করো না, মা নিয়ম পছন্দ করেন। কাপড় পরে নাও এবং জলদি আমার পিছু পিছু নিচে এসো। হুদা ঘরের পোশাকেই নিচে নেমে এলো, যেন এক তদন্তকারী আদালত তার অপেক্ষায় ছিল। রান্নাঘরটি ছিল যুদ্ধক্ষেত্র। হাজ্জা সাফিয়া একটি উঁচু চেয়ারে বসে জেনারেলের মতো পরিস্থিতি তদারকি করছিলেন, আর তার 3 মেয়ে টেবিলের চারপাশে বসে হাসাহাসি করছে ও কফি পান করছিল। স্লিপিং বিউটিকে স্বাগতম, নাওয়াল তার দিকে না তাকিয়েই ব্যঙ্গ করে বলল। রান্নাঘরের কিছু নিয়ম আছে, শাশুড়ি কড়া স্বরে নাওয়ালের কথার মাঝখানে বলে উঠলেন, তার লাঠি দিয়ে গতকালের ভোজের বাসনে ভর্তি বেসিনের দিকে ইশারা করে। আমার মেয়েরা রান্নাঘরে কাজ করে না, তাদের হাত নরম, এখন থেকে এটা তোমার কাজ, আর আমরা মেঝেতে এক ফোঁটা তেলও দেখতে চাই না। এসাম এক কোণে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে এক টুকরো রুটি খাচ্ছিল। তার স্ত্রীর দিকে তাকানো এড়ানোর চেষ্টা করছিল, যে নীরবে তার কাছে সাহায্য চাইছিল। এসাম একটা অক্ষরও উচ্চারণ করল না। এভাবেই মাস গুড়িয়ে গেল এবং হুদার জীবন এক কঠোর পরিশ্রমে পরিণত হল। সে সবার আগে উঠত রুটি তৈরি করতে এবং সবার শেষে ঘুমাতো ঘর মোছা আর ধোয়া মোছার কাজ শেষ করে। শুধু শারীরিক ক্লান্তিই একমাত্র সমস্যা ছিল না, বরং ক্ষুধায় রাখার নীতিও ছিল। দুপুরের খাবারের সময় শাশুড়ি নিখুঁত হিসাব করে মাংস বন্টন করতেন। বড় টুকরোগুলো এসামের জন্য, যাতে সে শক্তি পায়, মাঝারি টুকরোগুলো মেয়েদের জন্য, আর হুদার সামনে এক স্তূপ ভাত এবং সামান্য ঝোল দেওয়া হতো। ভাত খাও, তোমার শরীর চিকন, তোমার বেশি কিছুর দরকার নেই, শাশুড়ি কৃত্রিম সারল্যের সাথে বলতেন। ঈদের ঠিক আগে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি কঠিন দিন পার করার পর এক রাতে হুদা ঘরে ঢুকল। সে খুব মাথা ঘোরা অনুভব করছিল। সে বিছানার এক কোণে বসল এবং ইসামের দিকে তাকালো, যে হাসি মুখে নিজের ফোন ঘাঁটছিল। ইসাম, আমি ক্ষুধার্ত, তোমার মা দুপুরের বেঁচে যাওয়া খাবার লুকিয়ে রেখেছেন, তুমি কি আমাকে একটা স্যান্ডউইচ কিনে দিতে পারবে? ইসামের হাসি জমে গেল এবং সে অস্বস্তির সাথে দ্রুত ফোনটি বন্ধ করে দিল। ক্ষুধার্ত? তুমি কি আমাদের সাথে খাওনি? কিছু মনে করো না হুদা, আমার কাছে এখন কোনো টাকা নেই। কিন্তু আমি একটু আগেই দেখলাম তুমি তোমার বোনকে তার ফোনে ব্যালেন্স ভরার জন্য টাকা দিচ্ছ। হুদার রাগে আর কষ্টে চিৎকার করে উঠল, তার ধৈর্য শেষ হয়ে আসছিল। ইসাম উঠে দাঁড়ালো এবং তার দিকে এগিয়ে গেল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, হুদার জন্য নয়, বরং বাইরে কেউ তার গলার আওয়াজ শুনে ফেলবে এই ভয়ে। গলা নামাও, তুমি কি আমাকে বেইজ্জত করতে চাও? ওটা আমার বোনের টাকা, ওর অধিকার। তুমি বউ, স্বামীর অবস্থা তোমার মানিয়ে নেওয়া উচিত। তোমার অবস্থা? হুদা কষ্টে হাসল, তার চোখে পানি জমতে শুরু করেছে। তোমার অবস্থা হলো তুমি এই বাড়ির কোনো মহিলাকেই না বলতে পারো না, শুধু আমাকে ছাড়া।
এসাম হাত তুলল, যেন সে তাকে চড় মারবে, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল, দয়া করে নয়, বরং কাপুরুষতার জন্য। সে বিছানায় নিজেকে ছুঁড়ে ফেলল এবং যথারীতি হুদার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল, তাকে ক্ষুধা আর যন্ত্রণায় কুরে কুরে খাওয়ার জন্য। হুদা জানত না যে এই ক্ষুধা ছিল তার জীবনের সবচেয়ে ছোট সমস্যা। ঠিক সেই সময় ইসাম যখন ঘুমের ভান করছিল, তার বালিশের নিচে তার ফোনটি অন্তহীন মেসেজে জ্বলে উঠছিল। এগুলো ছিল অন্য এক পৃথিবীর মেসেজ, যা এক ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে যাচ্ছিল, যা খুব শিগগিরই হুদার ক্লান্ত শরীরে আঘাত হানতে চলেছে। সেই রাতে হুদা এক টুকরো রুটির স্বপ্ন দেখতে দেখতে ঘুমে পড়ল। সে জানত না যে তার শরীর ইতোমধ্যে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, যে শত্রুকে এই প্রতারক স্বামী নির্দয়ভাবে তার রক্তে বুনে দিয়েছে। শুরুতে এটা সামান্য একটু চুলকানির মতো মনে হয়েছিল, একটা বিরক্তিকর অনুভূতি, যা হুদা প্রথমে উপেক্ষা করেছিল। সে ভেবেছিল যৌথ বাথরুমের অপরিষ্কার অবস্থা কিংবা শাশুড়ির দেওয়া সস্তা সাবানের কারণেই এমনটা হচ্ছে। কিন্তু দিন গড়ালে এই বিরক্তি পরিণত হলো ব্যথায়, আর চুলকানি পরিণত হলো অদ্ভুত ফুসকুড়িতে, যা তার শরীরের সংবেদনশীল জায়গাগুলোতে দেখা দিতে লাগল। হুদা ঠান্ডা পানির ঝর্ণার নিচে দাঁড়িয়ে মরিয়া হয়ে নিজের ত্বকের জ্বালা কমানোর চেষ্টা করত। সে ভয়ে নিচের দিকে তাকালো এবং দেখল ছোট ছোট ক্ষতের মতো কিছু একটা বাড়ছে। সে নিজের শরীরের প্রতি ঘেন্না অনুভব করতে লাগল, আর এক অস্পষ্ট ভয় তার হৃদয়ে বাসা বাঁধতে শুরু করল। এসাম, এক রাতে সে ফিসফিস করে ডাকল, যখন এসাম টিভি দেখতে ব্যস্ত ছিল। আমি খুব ক্লান্ত, কিছু একটা অস্বাভাবিক ঘটছে, আমাকে একজন ডাক্তার দেখাতে হবে। এসাম স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুমি তো সবসময়ই অভিযোগ করো হুদা, এবার কি হয়েছে? মাথা ব্যথা, পেট ব্যথা? না, হুদা কিছুটা ইতস্তত করে নিজের লজ্জার কথা প্রকাশ করল। এটা মেয়েলি সমস্যা, অদ্ভুত কিছু ফুসকুড়ি আর ব্যথা। এসামের শরীর এক মুহূর্তের জন্য জমে গেল, রিমোট ধরা হাতটা থেমে গেল। সে দ্রুত হুদার দিকে তাকালো, তার চোখে ভয়ের ঝিলিক, যা সে কঠোরতার আড়ালে লুকানোর চেষ্টা করল। ফুসকুড়ি? যত্ন না নেবার কারণেই হয়তো। কাল ক্লিনিকে যাও, কিন্তু মাকে কিছু বলো না। আমি চাই না সে বলে যে আমি এক অসুস্থ মেয়েকে বিয়ে করেছি। পরদিন নারীদের ক্লিনিকে ক্লান্ত নারীদের ভিড়ে হুদা তার শীর্ণ শরীরটাকে বোরকার আড়ালে গুটিয়ে বসেছিল। যখন তার পালা এলো, সে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকল। ডাক্তার ছিলেন 40 এক মহিলা, যার চেহারা কঠোর কিন্তু স্বস্তিদায়ক। তিনি হুদাকে দীর্ঘ সময় ধরে নীরবে পরীক্ষা করলেন। তার চেহারার অভিব্যক্তি পেশাদার শান্ত ভাব থেকে স্পষ্ট বিরক্তিতে বদলে যাচ্ছিল। পরীক্ষা শেষে তিনি রাগের সাথে গ্লাভসগুলো খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন। বসো মা, তিনি বললেন। হুদা বসল, তার বুক ভয়ে ধুকপুক করছিল। কি হয়েছে ডাক্তার? এটা কি মারাত্মক কিছু? ডাক্তার সরাসরি হুদার চোখের দিকে তাকিয়ে দৃঢ়তা এবং সহানুভূতির সাথে বললেন, এগুলো যৌনাঙ্গের আঁচিল, জেনিটাল ওয়ার্ডস, এক ধরনের ভাইরাল সংক্রমণ। হুদার চোখ বড় হয়ে গেল। সংক্রমণ? কিভাবে? আমি তো কারো জিনিস ব্যবহার করি না। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে সত্যিটা বলার সিদ্ধান্ত নিলেন, কারণ পরিস্থিতি আর লুকোছাপার পর্যায়ে ছিল না। মা, এই রোগটি একচেটিয়াভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমেই ছড়ায়। তোমার স্বামী এই রোগের বাহক। হুদা অনুভব করল যেন ঘরের ছাদ তার মাথার ওপর ভেঙে পড়ছে। আমার স্বামী? কিন্তু সে তো সুস্থ, সে তো কোনো অভিযোগ করে না। ডাক্তার দুঃখের সাথে মাথা নাড়লেন। পুরুষরা সাধারণত কোনো লক্ষণ ছাড়াই এই ভাইরাসের বাহক হয়ে থাকে, অথবা লক্ষণগুলো গুপ্ত থাকে। কিন্তু তোমার মতো এত খারাপ অবস্থায় পৌঁছনোর সবচেয়ে সাধারণ কারণ হল এই সংক্রমণ একাধিক সূত্র থেকে এসেছে। অন্য কথায়, তোমার স্বামীর অন্য নারীদের সাথে সম্পর্ক আছে। কথাগুলো হুদার ওপর বজ্রপাতের মতো পড়ল। অন্য সম্পর্ক? এসাম? ওই দুর্বল লোকটা যে তার মায়ের ছায়াকে ভয় পায়? রোগ কখনো মিথ্যে বলে না হুদা। প্রেসক্রিপশন লিখতে লিখতে ডাক্তার বললেন, তুমি নির্দোষ, কিন্তু তুমিই শিকার। এই ভাইরাসটির চিকিৎসা না হলে এটি ক্যান্সারে রূপ নিতে পারে। তোমার স্বামীকেও চিকিৎসা নিতে হবে, নইলে বারবার তোমার সংক্রমণ হবে। ক্লিনিক থেকে বের হওয়ার সময় হুদা নিজেকে কলুষিত, নোংরা এবং প্রতারিত মনে হচ্ছিল। এসামের প্রতিটি স্পর্শ আসলে ছিল এক বিষাক্ত ছোড়া। নৈকট্যের প্রতিটি মুহূর্ত ছিল এক একটি বিশ্বাসঘাতকতা। সে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতে লাগল। মুখ এতই উত্তপ্ত ছিল যে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই শুকিয়ে যাচ্ছিল। এখন সে বুঝতে পারছে এসামের সেই ফোনের রহস্য, যা সে কখনো হাতছাড়া করত না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অজুহাতে তার গভীর রাতে বাইরে থাকার রহস্য। কখনো তার হঠাৎ উদাসীনতা, আবার কখনো অতিরিক্ত উৎসাহের রহস্য। সে কেবল দুর্বলই ছিল না, সে চরিত্রহীনও ছিল। সে বাড়ি ফিরে দেখল হাজ্জা সাফিয়া ও তার মেয়েরা বসার ঘরে বসে হাসাহাসি করছে। হুদার ফ্যাকাশে মুখ দেখে তারা চুপ হয়ে গেল। কি হয়েছে? তোমার কেউ মারা গেছে নাকি?
নাওয়াল ব্যঙ্গ করে জিজ্ঞেস করল। হুদা তাদের অগ্রাহ্য করে সোজা বেডরুমে চলে গেল, যেখানে এসাম ছিল। সে দরজা খুলে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। এসাম শুয়েছিল, দেখতে বেশ নিরীহ লাগছিল। আমি ডাক্তার দেখিয়ে এসেছি এসাম, হুদা কাঁপতে কাঁপতে বলল। তবে এবার সে ভয়ে নয়, রাগে কাঁপছিল। এসাম একটু নার্ভাস হয়ে উঠে বসল। ডাক্তার কি বললেন? হুদা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটা এসামের মুখের ওপর ছুঁড়ে মারল। কাগজটা তার বুকে লেগে নিচে পড়ে গেল। ডাক্তার বলেছেন যে তুমি আমাকে রোগ উপহার দিয়েছ। তিনি বলেছেন যে তুমি রাস্তার নারীদের সাথে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো এসাম। তুমি তোমার রোগ আর নোংরামি দিয়ে আমাকে কলুষিত করেছ। এসাম চোখ বড় বড় হয়ে গেল। তার চেহারার নার্ভাস ভাব দ্রুত আতঙ্কে রূপ নিল। আর তারপর বিদ্যুৎ বেগে তা অপরাধীর হিংস্রতায়, যে অপরাধী হাতে নাতে ধরা পড়ার পর আক্রমণ ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না। আমি তোমাকে রোগ দিয়েছি? এসাম চিৎকার করে উঠল। সে ইচ্ছেকৃতভাবে এমন জোরে চিৎকার করল যাতে বাইরের সবাই শুনতে পায়। সে পুরো ঘটনাটা পাল্টে দিতে চাইল। বরং তুমি বলো, এই রোগ তুমি কোথা থেকে নিয়ে এসেছ? তুমি একটা পতিতা। হুদা নিজের জায়গায় জমে গেল। সে ভাবতেও পারেনি যে এসাম এত নিচু হতে পারে। সে কোনো কথা বলার আগেই ঘরের দরজা সজোরে খুলে গেল। হাজ্জা সাফিয়া ও তার মেয়েরা সেখানে দাঁড়াল। তাদের চোখে আগুন জ্বলছে। এখানে কি হচ্ছে? এসব কিসের কেলেঙ্কারি? শাশুড়ি চিৎকার করে উঠলেন। এসাম কাঁপা কাঁপা হাতে হুদার দিকে আঙুল তুলে এক ভয়ঙ্কর কাপুরুষের মতো নিখুঁতভাবে নিজেকে শিকার সাজিয়ে বলল, দেখো মা, সে ডাক্তারের কাছে গিয়েছিল আর এসে বলছে তার একটা রোগ আছে, আর সে আমাকে দোষ দিচ্ছে। সে তার নিজের কলঙ্ক আমার গায়ে মাখতে চাইছে। শাশুড়ি হুদার দিকে এমনভাবে তাকালেন যে দৃষ্টিতে কোনো সন্দেহ ছিল না, বরং ছিল এক পূর্ব নির্ধারিত মৃত্যুদণ্ড। আমি জানতাম এ ধরনের মেয়ে শুধু কলঙ্কই বয়ে আনে। শাশুড়ি সাপের মতো হিস হিস করে উঠলেন। হুদা নিজেকে একদল নেকড়ের সামনে সম্পূর্ণ একা অনুভব করল। তার শারীরিক ক্ষত এখন তার সম্মানের ফাঁসির দড়িতে পরিণত হয়েছে। ঘরের বাতাস ভারী হয়ে এলো, চারপাশ ভরে উঠল অশুভ এক বৈদ্যুতিক আবহে। হুদা হতভম্ব হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে পুরুষটির সাথে সে বিছানা ভাগ করেছে সেই আজ তার সবচেয়ে মূল্যবান জিনিসটিতে আঘাত হানতে দাঁড়িয়েছে। তুমি মিথ্যা বলছো, হুদা বুক ভাঙা কান্না আর ক্ষোভে চিৎকার করে উঠল। তুমি সত্যিটা জানো এসাম, তুমি জানো আমি জীবনে তুমি ছাড়া আর কোনো পুরুষকে চিনিনি। তোমার এত বড় সাহস কিভাবে হয়? কিন্তু এসাম তার মায়ের চোখে ফেরার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। সে তার মায়ের চোখে হুদাকে পিষে ফেলার নীরব উৎসাহ দেখতে পাচ্ছিল। নিজের রোগের কলঙ্ক হুদার সম্মানের পানিতে ধুয়ে ফেলার এটাই তার সুযোগ। সে রেগে তার দিকে এগিয়ে গেল। তার ঘাড়ের রগগুলো ফুলে উঠল। চুপ করো, আমি পবিত্র বাড়িতে কোনো নোংরা মেয়ের আওয়াজ শুনতে চাই না। চিৎকার করে সে হুদার গালে সজোরে এক চড় কষালো, যার চোটে হুদা মাটিতে পড়ে গেল। হুদার মাথা বিছানার কোনায় ধাক্কা লাগল এবং সে তার মুখে রক্তের স্বাদ পেল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে নাওয়াল ও তার বোনেরা এই লড়াইয়ে যোগ দিয়েছে। তারা পরিস্থিতি শান্ত করার পরিবর্তে উল্টো চিৎকার করতে এবং উস্কে দিতে শুরু করল। মারো ওকে সাম, ওকে শিক্ষা দাও। রাস্তার মেয়েদের এই সম্ভ্রান্ত বাড়িতে আনলে এমনই পরিণতি হয়। মা, ওকে কিছু বলুন, আমি নির্দোষ। হুদা শাশুড়ির কাছে আকুতি জানালো, এই ভেবে যে হয়তো তার ভেতরে সামান্যতম বিবেক অবশিষ্ট আছে। কিন্তু হাজ্জা সাফিয়া এক ভয়ঙ্কর আনন্দের দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং মাটিতে পড়া অবস্থাতেই হুদাকে পা দিয়ে লাথি মারলেন। তুমি একটা কলঙ্ক। আমার কাছে যদি ছুরি থাকত তবে আমি এখনই তোমার রক্ত দিয়ে আমার ছেলের সম্মান ধুয়ে ফেলতাম। মায়ের সমর্থন পেয়ে এসাম আরও হিংস্র হয়ে উঠল। সে পাগলের মতো হুদার উপর লাথি আর ঘুষির বৃষ্টি বর্ষণ করতে লাগল। সে আসলে মারছিল নিজের ভেতরের সেই কণ্ঠস্বরটিকে চুপ করানোর জন্য, যে কণ্ঠ তাকে বলছিল তুমিই এর জন্য দায়ী। তার অপরাধ বোধ যত বাড়ছিল তার নিষ্ঠুরতাও তত বাড়ছিল। সে হুদার পেটে পিঠে মারল, তার চুল ধরে তাকে মেঝেতে হিঁচড়ে টানল। স্বীকার করো, বলো কার সাথে তুমি আমার সাথে বেইমানি করেছ? সে হুদাকে গলা টিপে ধরে চিৎকার করছিল। হুদা বারবার জ্ঞান হারাচ্ছিল, আবার জ্ঞান ফিরতেই দেখছিল শয়তানের মতো বিকৃত চেহারাগুলো তার চারপাশে নাচছে। সে আর ব্যথা অনুভব করছিল না, শুধু একটা ঠান্ডা অবশ ভাব তার শরীরে ছড়িয়ে পড়ছিল। সে নিজের হাত দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করল, কিন্তু এসাম ছিল অনেক বেশি শক্তিশালী। ঠিক সেই মুহূর্তে ছোট্ট এক শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। তাদের 2 বছর বয়সী ছেলে আহমেদ চিৎকার শুনে ঘুম থেকে উঠে ভীতু হয়ে বেডরুমের দরজায় দাঁড়িয়েছিল, আর তার পাশেই তার ছোট বোন লায়লা হামাগুড়ি দিয়ে কাঁদছিল। হুদা তার ফোলা চোখ দিয়ে সন্তানদের দেখল এবং তাদের দিকে হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করল। ওদের সরিয়ে দাও, ওদের এসব দেখতে দিও না। কিন্তু এসাম থামল না।
সে হুদার ছেঁড়া কাপড় ধরে তাকে তুলে নিজের সমস্ত শক্তি দিয়ে ওয়ার্ডরোবের দিকে ছুঁড়ে মারল। আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না, তুমি তালাক, তালাক, তালাক। তালাক শব্দের পর এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। এসাম ক্লান্তিতে হাঁপাচ্ছিল, তার হাত কাঁপছিল, আর হুদা এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়ে মাংসের এক দলা হয়ে রক্ত ঝরাচ্ছিল। শাশুড়ি ঠান্ডা মাথায় এগিয়ে এসে ছেলের দিকে তাকালেন। সাব্বাস, এভাবেই আসল পুরুষ হতে হয়। এখন ওকে আবর্জনার মতো বাড়ির বাইরে ছুঁড়ে ফেলো। আর বাচ্চারা? নাওয়াল জিজ্ঞেস করল। বাচ্চারা এখানেই থাকবে, শাশুড়ি কড়া স্বরে বললেন। ওদের রক্ত আমাদের রক্ত, আমরা ওদেরকে নোংরা কাজ শেখানোর জন্য কোনো পতিতা মায়ের হাতে ছেড়ে দেব না। হুদা তাদের কথাগুলো শুনল এবং অনুভব করল যেন আরেকটি ছোড়া তার বুক চিরে দিচ্ছে, যা এসামের প্রহারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সে চিৎকার করার চেষ্টা করল, না, আমার সন্তানরা, আমার জান নিয়ে নাও, কিন্তু আমার সন্তানদের আমার কাছে রেখে দাও। কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, শুধু এক চাপা গোঙানি ছাড়া। এসাম আবারও তার দিকে এগিয়ে এলো, তবে এবার তাকে টানতে টানতে নিয়ে যাওয়ার জন্য। সে হয়তো হুদার ভাঙা হাতটাই ধরল এবং লম্বা করিডোর দিয়ে তাকে টানতে টানতে নিয়ে গেল। ঠান্ডা মেঝেতে হুদার রক্ত একটি রেখা আঁকছিল। সে তার সন্তানদের পাশ দিয়ে গেল। নাওয়াল তাদের কাছে আসতে দিচ্ছিল না। হুদা একটি দয় বিদারক দৃশ্যে তাদের দিকে হাত বাড়াল, তার চোখগুলো যেন বিদায় জানাচ্ছিল। সে জানত না তাদের আর কখনো দেখা হবে কিনা। এসাম তাকে ফ্ল্যাটের দরজা পর্যন্ত নিয়ে গিয়ে সিঁড়িতে ছুঁড়ে ফেলে দিল। আমাদের জীবন থেকে বেরিয়ে যাও, আর যদি বাচ্চাদের কাছে আসার চেষ্টা করো আমি তোমাকে মেরে পুঁতে ফেলব, আর কেউ টের পাবে না। সে সজোরে দরজা বন্ধ করে দিল। পুরো বিল্ডিং কেঁপে উঠল, আর হুদা সেখানেই চৌখাটের উপর পড়ে রইল। সে রক্ত ঝরাচ্ছে, সে একা, তার কোনো আশ্রয় নেই, পরিবার নেই, সমাজের চোখে তার কোনো সম্মান নেই, আর তার শরীর প্রচণ্ড ঠান্ডা ও যন্ত্রণায় কাঁপছে। সেটাই ছিল পুরনো হুদার জীবনের আসল সমাপ্তি। কিন্তু সে তখনও জানত না যে এই মৃত্যুর গর্ভ থেকে কি জন্ম নিতে চলেছে। বাইরের অন্ধকার হুদার আত্মাকে গ্রাস করা অন্ধকারের চেয়েও বেশি গভীর ছিল না। সে বাইরের সিঁড়িতে পড়েছিল, বৃষ্টিতে ভেজা পাখির মতো তার শরীর থরথর করে কাঁপছিল। তার পরনে ছিল শুধু কাঁধের কাছ থেকে ছেঁড়া যাওয়া একটি নাইট গাউন আর একটি পাতলা ট্রাউজার, যা তার শরীর ঢাকতে বা তাকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারছিল না। সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার হাঁটু তাকে সঙ্গী দিচ্ছিল না। সে অমসৃণ দেয়ালে হেলান দিল এবং নিজের মুখে হাত রাখল। তার মুখ ছিল ফোলা এবং ডান চোখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শারীরিক ব্যথার চেয়েও পরিস্থিতির ভয় তাকে বেশি তাড়া করছিল। সে এখন মধ্যরাতে প্রায় নগ্ন অবস্থায় এক নির্দয় বস্তির রাস্তায়। হঠাৎ ফ্ল্যাটের দরজা আবার খুলল। হুদা আতঙ্কে পিছিয়ে গেল, ভাবল এসাম হয়তো তার নির্যাতনের বাকিটুকু শেষ করতে এসেছে। কিন্তু সে দেখল একটা বড় কালো পলিথিনের আবর্জনার ব্যাগ ছুঁড়ে দেওয়া হচ্ছে। এরপর নাওয়ালের চিৎকার শোনা গেল, এগুলো তোমার ছেঁড়া ন্যাকড়া, এখানে তোমার গন্ধও আমরা রাখতে চাই না। আবারও সজোরে দরজা বন্ধ হল এবং ব্যাগটা সিঁড়ি দিয়ে গড়িয়ে হুদার পায়ের কাছে এসে থামল। হুদা কাপা হাতে ব্যাগটা খুলল। দেখল তার জামা কাপড় এলোমেলোভাবে ভরা আছে, কিছু ছেঁড়া আর কিছু অদ্ভুত জিনিসে মাখানো। হয়তো তেল বা বেঁচে যাওয়া খাবার ইচ্ছাকৃতভাবে ঢেলে দেওয়া হয়েছিল। সে পাগলের মতো নিজের বোরকাটা খুঁজল। বোরকাটা পেল, কিন্তু সেটা মাঝখান থেকে ছেঁড়া ছিল। তবু কিছু না থাকার চেয়ে তো ভালো। সে দ্রুত সেটা পরে নিল নিজের শরীর ঢাকার জন্য এবং একটি ছেঁড়া ওড়না দিয়ে মাথা পেঁচাল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। তাদের প্রতিবেশী আবু সাইদ, ওপরের তলায় থাকা এক কৌতূহলী লোক, চিৎকারের উৎস দেখতে নিচে নামছিল। যখন সে হুদাকে এই অবস্থায় দেখল, সে থামল। তার দৃষ্টিতে কোনো দয়া ছিল না, বরং ছিল সন্দেহ এবং অবজ্ঞা। এই সময়ে এখানে কি করছো? বের করে দিয়েছে? সে মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করল এবং হুদাকের এক পথভ্রষ্ট বিড়ালের মতো সম্পূর্ণ উপেক্ষা করে নিচে নেমে গেল। হুদা বুঝতে পারল যে সিঁড়িতে থাকাটা তার জন্য বিপজ্জনক। সে অনেক কষ্টে উঠে রাস্তায় নামল। ঠান্ডা বাতাস তার হাড় ভেদ করে যাচ্ছিল। সে অন্ধকার রাস্তায় হাঁটতে লাগল, ভবনের ছায়ায় নিজেকে লুকানোর চেষ্টা করতে লাগল। সে কোথায় যাবে? তার দাদার বাড়ি? অসম্ভব। কোনো কথা শোনার আগেই তিনি তাকে মেরে ফেলবেন। তাদের সমাজে বাড়ি থেকে বের করে দেওয়া মেয়ে মানেই সে দোষী, এমনকি সে যদি ফেরেশতাও হয়। সে হাঁটতে হাঁটতে এক ছোট পরিত্যক্ত পার্কে পৌঁছল। একটি ভাঙা কাঠের বেঞ্চে বসে হাঁটু দুটো বুকের কাছে টেনে নিল। এখানে এই ভয়ঙ্কর খোলা আকাশের নিচে তার শেষ প্রতিরোধটুকুও ভেঙে পড়ল। সে কাঁদতে লাগল, ব্যথায় নয়, বরং সব হারানোর কষ্টে। তার মনে পড়ল কিভাবে দরজা বন্ধ হওয়ার আগে আহমেদ তার ছোট হাতটা হুদার দিকে বাড়িয়েছিল। লায়লার চুলের গন্ধ তার মনে পড়ল।
তাকে ছাড়া আজ রাতে তারা কিভাবে ঘুমাবে? তাদের গায়ে কে কম্বল জড়িয়ে দেবে? তারা কাঁদলে কে তাদের চোখের পানি মুছে দেবে? ওরা আমার জীবনটা কেড়ে নিয়েছে। সে শূন্যতায় ফিসফিস করে উঠল, তার গলা ধরে আসছিল। ওরা আমাকে কুকুরের মতো ছুঁড়ে ফেলেছে এবং আমার নাড়ি ছেঁড়া ধনগুলোকে চুরি করেছে। হঠাৎ সে দূরে পুলিশের একটি গাড়ি যেতে দেখল। এক মুহূর্তের জন্য তার মনে হলো তাদের কাছে ছুটে গিয়ে এসামের বিরুদ্ধে অভিযোগ জানাবে, কিন্তু তার হাত শূন্যেই থেমে গেল। সে কি বলবে? আমার স্বামী আমাকে মেরেছে? তারা মেডিকেল রিপোর্ট আর সাক্ষী চাইবে, আর সব সাক্ষীই তার বিপক্ষে। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, সে যদি তার রোগের কথা বলে, তাহলে এসাম যেমন হুমকি দিয়েছিল, পুলিশ হয়তো তাকেই পতিতাবৃত্তির দায়ে অভিযুক্ত করবে। তার কাছে টাকা, ফোন বা এমনকি কোনো পরিচয়পত্রও নেই। সবকিছু ভেতরে তার ব্যাগে রয়ে গেছে। আইনের চোখে সে এখন কিছুই না। ঠিক সেই মুহূর্তে বেঞ্চের কাছে এক ভবঘুরে লোক এলো। সে তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে একটু থামল। কি সুন্দরী, কারোর জন্য অপেক্ষা করছো নাকি? হুদা আতঙ্কে কেঁপে উঠল। সে কোনো উত্তর না দিয়ে উঠে দৌড়াতে শুরু করল। তার শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়ে সে দৌড়াচ্ছিল, যদিও তার ক্ষতগুলো চিৎকার করে উঠছিল। সে দুটি ভবনের মাঝখানের সরু গলিতে ঢুকে একটি বড় ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়ল। গন্ধটা জঘন্য ছিল, কিন্তু ওত পেতে থাকা চোখগুলোর চেয়ে এটা অনেক বেশি নিরাপদ ছিল। সে নোংরা মাটিতে বসল এবং হাঁটুর ওপর মাথা রাখল। সে চোখ বন্ধ করল এবং প্রার্থনা করল যেন আর কখনো তার ঘুম না ভাঙে। হে আল্লাহ, আমি কি পাপ করেছি? আকাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু গলিতে শো শো করে বয়ে যাওয়া বাতাসের শব্দ আর পাশে আবর্জনা ঘাঁটতে থাকা এক বিড়ালের আওয়াজ আসছিল, যে তার সাথেই আজ এই গৃহহীন ভাগ্যের অংশীদার। সেই রাতে অনুগতা স্ত্রী হুদা মারা গেল। স্নেহময়ী মা হুদাও সাময়িকভাবে মারা গেল। শুধু বেঁচে রইল পরিত্যক্ত এক হুদা, যাকে এখন একাই দানবদের ক্ষুধা এবং রোগের সাথে যুদ্ধ করতে হবে। তার একমাত্র সম্বল তার দ্রুত শ্বাস-প্রশ্বাস। কাঁধে এক জোরালো ধাক্কা খেয়ে হুদার ঘুম ভাঙল। সে ভারী চোখে তাকালো এবং দেখল এক পরিচ্ছন্নতা কর্মী বিরক্তি নিয়ে তার উপর দাঁড়িয়ে। এই মহিলা, ওঠো, এটা কোনো হোটেল নয়। পুলিশের গাড়ি এসে তোমাকে তুলে নিয়ে যাওয়ার আগেই উঠে পড়ো। সে অনেক কষ্টে উঠল। ঠান্ডা আর শক্ত মাটিতে ঘুমানোর কারণে তার হাড়গোড় জমে গিয়েছিল। সূর্য উঠে গিয়েছিল, কিন্তু তার আলো হুদার জন্যে কোনো আশা বয়ে আনেনি, কেবল তার দুরাবস্থা প্রকট করে তুলছিল। তার বোরকা ধুলোয় মাখা, মুখ নোংরা, আর তার শরীর থেকে রাস্তার দুর্গন্ধ আসছিল। হুদা তার উদ্দেশ্যহীন যাত্রা শুরু করল। সে জনাকীর্ণ রাস্তা দিয়ে হাঁটছিল, আর মানুষের মুখের দিকে তাকাচ্ছিল। সবাইকে ব্যস্ত মনে হচ্ছিল। তাদের সবার একটা গন্তব্য আছে, তাদের বাড়ি আছে, জীবন আছে, আর সে এক অদৃশ্য প্রেতাত্মার মতো। ক্ষুধা তার নাড়িভুড়ি ভীষণভাবে কামড়ে ধরছিল। সে একটি বেকারির সামনে দিয়ে যাওয়ার সময় গরম রুটির গন্ধ পেল। সে কাঁচের বাইরে দাঁড়িয়ে রুটিগুলোর দিকে তাকিয়ে রইল। তার মুখে লালা জমছিল। তার কাছে এক পয়সাও ছিল না। সে সাহস জুগিয়ে ভেতরে গিয়ে কিছু ভিক্ষা চাওয়ার কথা ভাবল, কিন্তু তার শেষ সম্বল, তার আত্মসম্মান, তাকে বাধা দিল। দাদার সেই কঠোর কথাগুলো তার মনে পড়ে গেল। যে কাজ করে না সে খায় না। কিন্তু একজন নির্যাতিতা, অসুস্থ এবং গৃহহীন নারী কি কাজই বা করতে পারে? সে দীর্ঘ সময় পায়ে হেঁটে পারিবারিক আদালতে গেল। সে ভেবেছিল ওখানে হয়তো সে ন্যায় বিচার পাবে। সে ক্লান্ত হয়ে সেখানে পৌঁছল এবং বড় হল জমে প্রবেশ করল। দয়া করে শুনুন, জানালার ওপাশ থেকে সে এক কর্মচারীকে বলল, আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাই। সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমার সন্তানদের কেড়ে নিয়েছে। কর্মচারীটি কাগজপত্র থেকে চোখ তুলে বিরক্তির সাথে তার জীর্ণ চেহারার দিকে তাকালো। আপনার পরিচয়পত্র কোথায়? বিয়ের কাবিননামা? কোনো প্রমাণ আছে? আমার কাছে কিছুই নেই, সব ঘরে রয়ে গেছে। সে আমাকে খালি হাতে বের করে দিয়েছে। কর্মচারী বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। দেখুন ম্যাডাম, কাগজ ছাড়া আমরা কিছু করতে পারবো না। যান, একজন উকিল নিয়ে আসুন, অথবা আগে নিজের পরিচয় প্রমাণ করুন। নিয়ম তো নিয়মই। সে ভগ্ন হৃদয় নিয়ে বেরিয়ে এলো। আইনের চোখে তার মানবিক পরিচয় প্রমাণের জন্য একটি কাগজের প্রয়োজন। সে কাছের এক ফুটপাতে বসে নিজের ভবিষ্যতের কথা ভাবতে লাগল। তার শরীরে ঘুমিয়ে থাকা সেই দানব রোগটি জেগে উঠতে শুরু করেছিল। আগের চেয়ে বেশি ব্যথা অনুভব হচ্ছিল, আর তার হালকা জ্বর জ্বর লাগছিল। ক্ষুধায় না মরলেও আমি অসুখেই মারা যাব, সে নিজেকে বলল। এভাবে 3 দিন কেটে গেল। হুদা মাঝে মাঝে খুঁজে পাওয়া রুটির টুকরো খেয়ে আর মসজিদের কল থেকে পানি পান করে বেঁচেছিল। ভয় আর ঠান্ডার কারণে
তার ঘুম একেবারেই আসছিল না। সে বিভ্রমের মধ্যে ঢুকতে শুরু করল। সে দেখতে পেত ছোট্ট আহমেদ তার সামনে রাস্তায় দৌড়াচ্ছে। সে হাত বাড়িয়ে তাকে ধরতে যেত, কিন্তু শুধু বাতাস মুঠি করত। চতুর্থ দিনে হুদা চরম হতাশার সীমায় পৌঁছে গেল। সে এক পুরনো ব্রিজের নিচে বসেছিল, যেখানে কিছু গৃহহীন মানুষ জড়ো হতো। সেখানে এক নেশাগ্রস্ত যুবক কাঁচের মতো চোখ নিয়ে তার দিকে তাকিয়েছিল, আর এক বৃদ্ধা নিজের মনে কথা বলছিল। এটাই কি তার ভবিষ্যৎ? সে কি এভাবেই এক অজানা লাশ হয়ে ব্রিজের নিচে মরে পড়ে থাকবে? তার মাথায় আত্মহত্যার চিন্তা এলো। সে উপরের হাইওয়ের দিকে তাকালো, যেখানে গাড়িগুলো পাগলের মতো ছুটে যাচ্ছিল। এক পা ফেললেই সব ব্যথার অবসান। সে উঠে দাঁড়িয়ে হাইওয়ের কিনারার দিকে এগোতে লাগল। পা দুটো ভারী লাগছিল, কিন্তু নিজের কষ্ট শেষ করার সংকল্প ছিল আরও প্রবল। সে কিনারায় পৌঁছল, নিচে তাকালো। অনেক উঁচুতে সে চোখ বন্ধ করল এবং ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিল। মা! ভিতর থেকে আসা একটা কণ্ঠস্বর, বা হয়তো বিভ্রম, কিন্তু সেটা ছিল সূর্যের মতো স্পষ্ট। তার মেয়ে লাইলার কণ্ঠ। সে হঠাৎ চোখ খুলল। যদি সে মারা যায়, ওদের কে বাঁচাবে? সাপের বাড়ি থেকে ওদের কে নিয়ে আসবে? সে মারা গেলে হাজ্জা, সাফিয়া আর এসাম জিতে যাবে। তারা মানুষকে বলবে, দেখো, সে আত্মহত্যা করেছে, কারণ সে দোষী ছিল। সে হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে পিছিয়ে এলো। না, আমি মরব না। আমি ওদেরকে এই উপহার দেব না। আমি বাঁচব, আমি প্রতিশোধ নেব এবং আমার নিজের রক্তমাংসের সন্তানদের ফিরিয়ে আনব। সে ব্রিজ থেকে নেমে এলো, আর তখন তার চোখে এক নতুন দৃষ্টি, এক আহত নেকড়ের দৃষ্টি। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে সে আর শিকার হবে না, সে আর সাহায্য খুঁজবে না, সে খুঁজবে সুযোগ। সে হাঁটতে হাঁটতে এক অভিজাত এলাকায় পৌঁছালো, যা তার পুরনো জগৎ থেকে একেবারেই আলাদা। সে একটি সুন্দর ভিলার গেটে ঝুলন্ত ছোট্ট একটা সাইনবোর্ড দেখতে পেল, একজন সার্বক্ষণিক কাজের মেয়ে আবশ্যক, অভিজ্ঞতার প্রয়োজন নেই, সততাই প্রধান। হুদা গেটের সামনে দাঁড়ালো। তার চেহারা ছিল বিপর্যস্ত, কিন্তু সে যতটুকু সম্ভব বোরকার ধুলো ঝেড়ে নিল, আস্তিন দিয়ে মুখ মুছল এবং কলিং বেল বাজালো। এই বেল বাজানো শুধু কাজের আবেদন ছিল না, এটি ছিল ভাগ্যের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা। কিছুক্ষণ পর ভিলার ছোট ইলেকট্রনিক গেটটি খুলে গেল। হুদা বাগানে ঢোকার আগে একটু ইতস্তত করল। বাগানটি ছিল অত্যন্ত পরিপাটি, দেওয়াল ঘেরা জ্যাসমিন ফুলের সুবাস ছড়াচ্ছিল। এই সুবাস তাকে এমন এক পৃথিবীর কথা মনে করিয়ে দিল, যা সে কেবল স্বপ্নেই দেখেছে। প্রধান দরজার কাছে 50 এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তার চেহারায় আভিজাত্য, তার ছোট ধূসর চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, আর গলায় চেন দিয়ে ঝোলানো একটি চশমা। ভদ্রমহিলা হুদার দিকে তাকালেন। গত কয়েক দিনে হুদা যে অবজ্ঞা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তার পরিবর্তে সে ভদ্রমহিলার চোখে অবাক আর কৌতূহলের মিশ্রণ দেখতে পেল। হ্যাঁ মা, তুমি কি বিজ্ঞাপনের জন্য এসেছ? ভদ্রমহিলা শান্ত কণ্ঠে স্পষ্ট ও শুদ্ধ আরবিতে জিজ্ঞেস করলেন। হুদা কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা মরুভূমির মতো শুকিয়ে গেল। সে কষ্ট করে ঢোক গিলে ভাঙা গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, আমি একটা কাজ এবং আশ্রয়ের খোঁজ করছি। ভদ্রমহিলা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তিনি হুদার মুখের হালকা কালশিটে দাগগুলো দেখলেন, কিন্তু তিনি তার চোখের সেই জেদি ঝিলিকটাও দেখতে পেলেন। আমার নাম ডক্টর সুয়াদ। দরজা পুরোপুরি খুলে দিয়ে ভদ্রমহিলা বললেন, ভেতরে এসো। তুমি এভাবে কাঁপছ, এখানে দাঁড়িয়ে কথা বলা সম্ভব নয়। বাড়ির ভেতরে সবকিছুতেই সংস্কৃতির ছাপ ছিল। দেওয়ালগুলো বই ভর্তি তাকে ঢাকা, সুন্দর শিল্পকর্ম এবং চারদিকে হালকা শাস্ত্রীয় সঙ্গীত বাজছিল। হুদার মনে হল সে যেন এক অদ্ভুত প্রাণী হিসেবে কোনো পবিত্র মন্দিরে প্রবেশ করেছে। ডক্টর সুয়াদ তাকে রান্নাঘরে বসালেন এবং এক গ্লাস গরম দুধ আর কিছু স্যান্ডউইচ দিলেন। হুদা প্রথমে ইতস্তত করে খেল, কিন্তু তারপর দীর্ঘ সময় ধরে অভুক্ত মানুষের মতো গোগ্রাসে খেতে শুরু করল। সুয়াদ নীরবে তাকে দেখছিলেন। যখন হুদা খাওয়া শেষ করল, তখন তিনি বললেন, আমি অন্যদের ব্যাপারে নাক গলাতে পছন্দ করি না, কিন্তু স্পষ্টতই তুমি কোনো বড় বিপদে আছো। আমার স্বামী মারা যাওয়ার পর এবং ছেলেমেয়েরা বিদেশ যাওয়ার পর আমি এখানে একাই থাকি। বাড়ির কাজে আমাকে সাহায্য করার জন্য একজন মানুষ দরকার, তবে সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো একজন বিশ্বস্ত মানুষ। তুমি কি সেই মানুষটা হতে পারবে? হুদা মাথা তুলল। তার চোখে পানি জলজল করছিল। আল্লাহর কসম ডক্টর, আমি কোনোদিন চুরি করিনি বা কারোর ক্ষতি করিনি। আমার পরিস্থিতিই আমাকে এই পথে ঠেলে দিয়েছে। আমি শুধু আমার চোখ দিয়ে আপনাকে সেবা করব। আমি শুধু একটা নিরাপদ আশ্রয় চাই। সুয়াদ কোনো কষ্টদায়ক প্রশ্ন করলেন না।
তিনি ছিলেন একজন বুদ্ধিমতী নারী, ইংরেজি সাহিত্যের অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি জানতেন কিভাবে লেখা এবং মানুষ উভয়কেই পড়তে হয়। ঠিক আছে, নিচতলায় তোমার ঘর হবে, ওখানে একটা আলাদা বাথরুম আছে, এই জামাগুলো নাও। তিনি তাকে কিছু পরিষ্কার কাপড় দিলেন। আজ গোসল করে বিশ্রাম নাও, আমরা আগামীকাল থেকে কাজ শুরু করব। সেই রাতে হুদা বাথরুমে ঢুকে 1 ঘন্টা গরম পানির নিচে দাঁড়িয়ে রইল। সে লুফা দিয়ে এত জোরে শরীর ঘষল যে চামড়া লাল হয়ে গেল। সে এসামের নোংরামি, রাস্তার অপমান আর রোগের কলঙ্ক ধুয়ে ফেলার চেষ্টা করছিল। যখন সে বেরিয়ে এলো, আয়নার দিকে তাকালো। সে অনেক রোগা এবং ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু সে পরিষ্কার। ঘুমানোর আগে সে তার গোপন পকেটে লুকিয়ে রাখা ডাক্তারের প্রেসক্রিপশনটা বের করল। এটাই ছিল তার প্রথম চিন্তার বিষয়। পরদিন সকালে হুদা পেটে ব্যথার অজুহাত দিয়ে ওষুধ কেনার জন্য সুয়াদের কাছে কিছু টাকা ধার চাইল। সুয়াদ কোনো দ্বিধা ছাড়াই তাকে টাকা দিয়ে দিলেন। প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই হুদা প্রমাণ করল যে সে এক অক্লান্ত যন্ত্র। সে বাড়িটা এমনভাবে পরিষ্কার করল যে চকচক করতে লাগল, বাগানের যত্ন নিল এবং সুস্বাদু খাবার রান্না করল। কিন্তু সুয়াদ অন্য একটা জিনিস লক্ষ্য করলেন। পরিষ্কার করার সময় হুদা বসার ঘরের বুকশেলফের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকত, অবাক বিস্ময়ে ইংরেজি বইয়ের শিরোনামগুলোর দিকে তাকিয়ে থাকত। একদিন সন্ধ্যায় হুদা যখন সুয়াদের টেবিলের ধুলো মুছছিল, তার চোখ একটি খোলা বইয়ের ওপর পড়ল। বইটি ছিল নতুনদের জন্য ইংরেজি শেখার। সুয়াদ ইচ্ছাকৃতভাবেই এটি ওখানে রেখেছিলেন। হুদা কাঁপা হাতে বইটি তুলে নিল এবং অক্ষরগুলো পড়ার চেষ্টা করল। তুমি কি শিখতে চাও? পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো। হুদা চমকে উঠল এবং বইটি তার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। সে ঘুরে দেখল সুয়াদ হাসছেন। আমি দুঃখিত ম্যাডাম, আমি শুধু... জ্ঞানের প্রতি কৌতূহলের জন্য কখনো ক্ষমা চাইবে না, সুয়াদ তাকে মৃদু ধমক দিয়ে বললেন। আমি দেখেছি তুমি বইগুলোর দিকে তাকাও। তুমি বুদ্ধিমতী হুদা, আর তোমার চোখে খাবারের চেয়ে বড় কিছুর ক্ষুধে আছে। সুয়াদ তার চেয়ারে বসলেন এবং হুদাকেও বসতে ইশারা করলেন। শোনো মা, বাসাবাড়িতে কাজ করা সম্মানের কাজ, কিন্তু এটা তোমার অধিকার ফিরিয়ে দেবে না। আর যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের সামনে তোমাকে নিজের পায়ে দাঁড়াতেও সাহায্য করবে না। একমাত্র যে অস্ত্রটা কেউ তোমার থেকে চুরি করতে পারবে না তা হল তুমি এখানে যা রাখো। তিনি নিজের মাথার দিকে ইশারা করলেন। হুদা মাটির দিকে তাকিয়ে রইল, তারপর দৃঢ়তার সাথে মাথা তুলে বলল, আমি শক্তিশালী হতে চাই ডক্টর। আমি এমন এক নারী হতে চাই যাকে তারা ভয় পাবে, এমন কেউ নয় যাকে দেখে তাদের দয়া হয়। কিন্তু আমি কি তা পারব? আমি তো আমার পড়াশোনাই শেষ করিনি। ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব, সুয়াদ বললেন। আমি তোমাকে ভাষা শেখাব, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয় এবং কিভাবে একজন ব্যবসায়ী নারীর মতো ভাবতে হয় তা শেখাব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? হুদা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। তুমি আর কখনো পেছনের দিকে তাকাবে না, আর আমাকে কথা দিতে হবে যখন তুমি জয়ী হবে তুমি তাদের মতো অত্যাচারী হবে না। হুদা হাত বাড়িয়ে সুয়াদের উষ্ণ হাতটি ধরল। সেই করমমর্দনের মধ্য দিয়ে জন্ম নিল এক ভাগ্য নির্ধারণকারী চুক্তি। হুদা আর শুধু একজন কাজের মেয়ে রইল না, সে নতুন জীবনের পাঠশালায় একজন ছাত্রী হয়ে উঠল। আর এখান থেকেই শুরু হলো তার উত্থানের যাত্রা। ভিলার নিচতলায় হুদার ছোট্ট ঘরটা এক মৌচাকে পরিণত হয়েছিল, যেখানে সে ঘুমাতো না বললেই চলে। দিনের বেলায় হুদা ছিল সেই কর্মঠ কাজের মেয়ে যে মেঝেই চকচকে করে মুছত এবং পরম উৎসাহে বাগানের গাছ ছাড়ত। কিন্তু রাত 9টা বাজলেই, যখন ডক্টর সুয়াদ বিশ্রাম নিতে বা বই পড়তে যেতেন, হুদা সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হতো। সে একটি ছোট টেবিলে বই আর ডিকশনারি বিছিয়ে বসত। শূন্য থেকে প্রফেশনাল, সুয়াদের দেওয়া একটি বইয়ের নাম ছিল এটি, যা হুদার প্রতিদিনের কোরআনের মতো হয়ে দাঁড়িয়েছিল। হুদা ইংরেজি ভাষাকে কেবল একটা পড়ার বিষয় হিসেবে শিখছিল না, বরং ক্ষুধার্ত নেকড়ের মতো গিলে খাচ্ছিল। রিভেঞ্জ। হুদা খাতায় শততম বার শব্দটি লিখতে লিখতে ফিসফিস করল। জাস্টিস, পাওয়ার। যখনই তার ভারী চোখে ঘুম নেমে আসত, আহমেদ আর লাইলার ছবি তার চোখের সামনে ভেসে উঠত, তার শিরায় নতুন করে আগুন ধরিয়ে দিত। আজ থেকে কেউ তোমাদের সাথে এমন ভাষায় কথা বলবে না যা তোমরা বুঝবে না। আমি হব তোমাদের শক্তিশালী কণ্ঠস্বর। মনের পাশাপাশি তার শরীরটাও ছিল আরেকটা প্রজেক্ট। ওষুধের সাহায্যে এবং সুয়াদের যত্নে হুদা তার ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হওয়ার পর এক রাতে সে বড় আয়নার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়ালো। কেবল তার দৃঢ় সংকল্পটাই ছিল তার পোশাক।
তার শরীর এতটাই শীর্ণ ছিল যে তাকে রুগ্ন মনে হচ্ছিল। অপমান আর অবজ্ঞার কারণে তার কাঁধ সামনের দিকে ঝুঁকে পড়েছিল। এই শরীরটাই আমার ঢাল, সে নিজেকে বলল। সে সুয়াদের দেলা এক কঠোর ডায়েট অনুসরণ করতে শুরু করল। প্রচুর শাকসবজি, প্রোটিন আর কোনো ধরনের চিনি নয়। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে সে বাড়ির পেছনের উঠানে ব্যায়াম করত। তার কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না, তাই সে পানির বোতলকে ডাম্বেল হিসেবে এবং সিঁড়িগুলোকে দৌড়ানোর মেশিন হিসেবে ব্যবহার করত। ঘামে তার শরীর ভিজে যেত, মাংসপেশিগুলো ব্যথায় চিৎকার করে উঠত। কিন্তু তখন সে কল্পনা করত তার শাশুড়ি সাফিয়ার চেহারা, যে মেঝেতে তাকে লাথি মারছে, কিংবা এসামের চেহারা, যে বাতাসে ঘুষি ছুটছে। 6 মাস পর এর ফলাফল স্পষ্ট হতে লাগল। তার চেহারার ফ্যাকাশে ভাব কেটে গিয়ে এক স্বাস্থ্যকর আভা ফুটে উঠল। তার ঝুঁকে থাকা মেরুদণ্ড সোজা হল এবং হাত ও পায়ের পেশি সুগঠিত হল। তাকে আর সেই অসহায় ভগ্ন হৃদয় মেয়েটির মতো দেখা যাচ্ছিল না, বরং তাকে দৌড় প্রতিযোগিতায় নামতে প্রস্তুত এক অ্যাথলিটের মতো মনে হচ্ছিল। সুয়াদ শুধু শিক্ষকের ভূমিকাতেই থেমেছিলেন না, তিনি তার আধ্যাত্মিক পথপ্রদর্শকও ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হুদা সুয়াদের সামনে বসত এবং তারা শুধু ইংরেজিতে কথা বলত। সোজা হয়ে দাঁড়াও হুদা, যখন কথা বলবে তখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, সুয়াদ ভালোবাসার সাথে ধমক দিতেন। তোমার কণ্ঠস্বর যেন মনে না হয় যে তুমি ভিক্ষা চাইছ। নিজের উপস্থিতি জানান দাও। ধনী আর ক্ষমতাবানরা তাদের গলা চড়ায় না, তারা তাদের কথাগুলোকে ভারী করে তোলে। হুদা শিখল কিভাবে স্থির পদক্ষেপে হাঁটতে হয়, কিভাবে অভিজাত্যের সাথে পা ক্রস করে বসতে হয়, কিভাবে চায়ের কাপ এমনভাবে ধরতে হয় যাতে কোনো শব্দ না হয়, এবং কিভাবে এমন এক রহস্যময়ী হাসি হাসতে হয় যা ভেতরের কোনো আবেগ প্রকাশ করে না। এক বৃষ্টির রাতে যখন হুদা উচ্চস্বরে একটি ইংরেজি উপন্যাস পড়ছিল, সুয়াদ হঠাৎ তাকে থামিয়ে দিলেন। তুমি প্রস্তুত হুদা? হুদা থেমে গিয়ে অবাক হয়ে তার দিকে তাকাল। প্রস্তুত কিসের জন্য? পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য। তুমি কাজের মেয়ে আর ছাত্রীর পর্যায়ে পার করে এসেছ। তোমার ভাষা চমৎকার এবং তোমার ব্যক্তিত্ব বদলে গেছে। এখানে থাকলে তোমার উচ্চাকাঙ্ক্ষা মরে যাবে। হুদা হঠাৎ ভয় অনুভব করল। এই বাড়িটি ছিল তার নিরাপদ গুটি, কিন্তু সে কোথায় যাবে? কোনো ডিগ্রি ছাড়া কে তাকে চাকরি দেবে? সুয়াদ হেসে ড্রয়ার থেকে একটা ফাইল বের করলেন। আমি কাল তোমার জন্য একটা গ্লোবাল টেলিকমিউনিকেশন কোম্পানিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। ওই কোম্পানির ম্যানেজার আমার একজন পুরনো ছাত্র। তারা এমন লোক খুঁজছে যারা ব্রিটিশ ক্লায়েন্টদের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। বেতন বেশ ভালো এবং কমিশনও বিশাল। এটাই তোমার সেই প্রতিশোধের সম্পদ জমানোর সুযোগ। পরদিন সকালে হুদা আয়নার সামনে দাঁড়াল। তার পরনে ছিল সুয়াদের দেওয়া একটি কালো ফর্মাল স্যুট এবং একটি উজ্জ্বল সাদা শার্ট। সে তার চুলগুলো ছোট আধুনিক স্টাইলে কেটেছিল, যা তার লম্বা ঘাড় এবং তীক্ষ্ণ চেহারা ফুটিয়ে তুলেছিল। সে নিজেকে চিনতেই পারছিল না। সেই ভীত গ্রামের মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন তীক্ষ্ণ চোখের বাজ পাখির মতো বাস্তববাদী নারী। যাও, চাকরি পকেটে না নিয়ে ফিরবে না। দরজার কাছে বিদায় দেওয়ার সময় সুয়াদ বললেন। হুদা বেরিয়ে গিয়ে সকালের বাতাসে এক দীর্ঘশ্বাস নিল। এবার সে আর অজানার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল না, সে তার লক্ষ্যের দিকে এলোচ্ছিল। ফুটপাথে তার পদক্ষেপ যেন যুদ্ধের ডঙ্কা বাজাচ্ছিল। এসাম, অপেক্ষা করো, হিসেব চুকানোর সময় আসছে। হুদা কোম্পানির বিশাল কাঁচের ভবনে প্রবেশ করল। চকচকে কাঁচের ওপর তার প্রতিবিম্ব পড়ল। এত বিলাসবহুল জায়গা দেখেও সে ঘাবড়ে গেল না, কারণ সুয়াদ তাকে শিখিয়েছিলেন কিভাবে এমন আচরণ করতে হয় যেন এই জায়গাটা তার নিজেরই। ওয়েটিং রুমে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক বসেছিল। তারা তাদের ডিগ্রি হাতে নিয়ে নার্ভাস হয়ে অপেক্ষা করছিল। হুদা তাদের মাঝে বসল, তার পিঠ সোজা, হাতে একটি ছোট চামড়ার ব্যাগ, যার ভেতর শুধু একটা কলম আর নোটবুক, আর তার অটল আত্মবিশ্বাস। মিস হুদা, ভেতরে আসুন। হুদা ইন্টারভিউ রুমে ঢুকল। সেখানে একটা চওড়া টেবিলের পেছনে 3 জন বসেছিলেন। ম্যানেজার ছিলেন একজন কঠোর চেহারার ব্রিটিশ। তিনি হুদার প্রায় ফাঁকা সিভির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকালেন। মিস হুদা, আমি এখানে কোনো ডিগ্রির সার্টিফিকেট দেখছি না। বড় ক্লায়েন্টদের সামলানোর একটা চাকরির জন্য আপনি কিভাবে আবেদন করলেন? তিনি ইংরেজিতে জিজ্ঞেস করলেন। হুদা শান্তভাবে হাসল এবং নিখুঁত ব্রিটিশ আরপি অ্যাকসেন্টে উত্তর দিল, যা শুনে ম্যানেজারের চোখ কপালে উঠে গেল। স্যার, সার্টিফিকেট শুধু প্রমাণ করে যে আপনি পড়াশুনো করেছেন, কিন্তু এটা প্রমাণ করে না যে আপনি কিছু বুঝেছেন। আমি শ্রেণীকক্ষে ভাষা শিখিনি, আমি জীবনের পাথর কেটে তা শিখেছি। আমি এখানে এসেছি বিক্রি করতে, কনভিন্স করতে এবং সমস্যার সমাধান করতে।
আর এর জন্য কোনো কাগজের প্রয়োজন নেই, প্রয়োজন ব্যক্তিত্বের। আমাকে এখনই পরীক্ষা করুন। যদি আমি 1 মিনিটের মধ্যে আপনাকে কনভিন্স করতে না পারি, তাহলে আমি চলে যাব এবং আর কখনো ফিরব না। ম্যানেজার এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর তার সামনের একটি সোনালী কলম হুদার দিকে এগিয়ে দিলেন। এই কলমটা আমাকে বিক্রি করে দেখান। হুদা কলমটা নিল, একটু ধীরে সেটার দিকে তাকালো এবং সরাসরি ম্যানেজারের চোখের দিকে তাকালো। এই কলমটা শুধু লেখার জন্য নয়, এই কলমটা দিয়ে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় চুক্তিতে সই করবেন, অথবা হয়তো কোনো এতিম বাচ্চাকে সাহায্য করার জন্য চেকে সই করবেন। এর মূল্য এর কালির মধ্যে নয়, বরং এর দ্বারা নেওয়া সিদ্ধান্তের মধ্যে। আপনি কি শুধু একজন ম্যানেজার হতে চান, নাকি একজন সিদ্ধান্ত প্রণেতা? যদি আপনি সিদ্ধান্ত প্রণেতা হতে চান, তবে এই কলমটা আপনার জন্য। আর আমি এখানে এসেছি আমাকে চাকরি দেওয়ার সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করার জন্য। ম্যানেজার মুগ্ধ হয়ে হেসে উঠলেন। ইউ আর হায়ার্ড। আপনি চাকরিটা পেয়ে গেছেন। হুদা দুবাই এবং লন্ডনের ক্লায়েন্টদের কাছে রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স বিক্রির একটি বিশেষ কেন্দ্রে কাজ শুরু করল। সে হেডসেট কানে লাগিয়ে নিজের চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নাম্বার আর বোঝানোর এক অন্য জগতে ঢুকে যেত। তার উষ্ণ এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বরে এক জাদুর মতো কাজ হতো। প্রথম মাসেই সে কোম্পানির পুরনো সব কর্মীর চেয়ে বেশি সেলস টার্গেট পূরণ করল। হুদা নিজের জন্য 1 পয়সাও খরচ করত না। সে সুয়াদের বাড়িতে যা রান্না হতো তাই খেত এবং একই ফর্মাল পোশাক পরত। তার প্রতিটি দিনার, প্রতিটি কমিশন, প্রতিটি বোনাস সরাসরি একটা গোপন ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো, যার নাম সে রেখেছিল স্বাধীনতার তহবিল। 1 বছর কেটে গেল। হুদা কোম্পানিতে এক কিংবদন্তিতে পরিণত হল। তাকে টিম সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হলো। তার নিজস্ব একটা অফিস এবং বিশাল অঙ্কের বেতন হলো। কিন্তু তার লক্ষ্য বদলালো না। সে প্রতি রাতে তার ব্যাংক ব্যালেন্স দেখত। 1 লক্ষ, 2 লক্ষ, অর্ধেক মিলিয়ন। অবশেষে সে তার কাঙ্ক্ষিত অঙ্কে পৌঁছল, স্থানীয় মুদ্রায় 5 মিলিয়ন দিনার। সেরা আইনজীবীদের খরচ চালানো এবং নতুন জীবন কেনার জন্য এটা যথেষ্ট ছিল। একদিন হুদা শহরের সবচেয়ে বিখ্যাত আইনজীবী মিস্টার ফরিদ আল দিবের অফিসে প্রবেশ করল। তিনি এমন একজন লোক যিনি শুধু বড় বড় মামলা নিতেন এবং আকাশ ছোঁয়া পারিশ্রমিক চাইতেন। সেক্রেটারি হুদার বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক এবং দামি ঘড়ির দিকে তাকিয়ে তাকে সঙ্গে সঙ্গে ভেতরে পাঠিয়ে দিল। হুদা আইনজীবীর সামনে বসে টেবিলের ওপর একটি খোলা চেক রাখল। মিস্টার ফরিদ, আমি চাই আপনি আইন দিয়ে ওদের টুকরো টুকরো করে ফেলুন। আইনজীবী আগ্রহ নিয়ে তার দিকে তাকালেন। কারা? কোনো প্রতিযোগী কোম্পানি? না, আমার প্রাক্তন স্বামী এবং তার মা। আমি চাই ডিভোর্স, বাচ্চাদের কাস্টাডি এবং আমার সম্মান নষ্ট করার মামলা। আমি চাই ওদের এমনভাবে পিষে ফেলতে যেন ওরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। হুদা তার গল্প বলতে শুরু করল, কিন্তু এবার কোনো চোখের পানি ছাড়া। একজন সেনাপতি যেভাবে যুদ্ধের পরিকল্পনা শোনায়, হুদা ঠিক সেভাবেই ঘটনাগুলো বলছিল। আমার কাছে পুরনো মেডিকেল রিপোর্ট আছে, যা ডাক্তার নিজের কাছে রেখেছিলেন। আমার কাছে এমন সাক্ষী আছে যাদের কেনা বা রাজি করানো যাবে। আর আমার কাছে আদালতে দীর্ঘতম লড়াই চালানোর মতো পর্যাপ্ত টাকা আছে। আইনজীবী হাসলেন এবং তার ফাইল বন্ধ করে বললেন, আমি এই ধরনের চ্যালেঞ্জ পছন্দ করি, কিন্তু মিস হুদা, এই যুদ্ধটা খুব নোংরা হবে। আপনি কি ওদের মুখোমুখি হতে প্রস্তুত? হুদা উঠে দাঁড়ালো এবং তার সিল্ক জ্যাকেটের কলার ঠিক করল। আমি আর সেই হুদা নেই যাকে তারা পা দিয়ে লাথি মারত। আমি এখন সেই দুঃস্বপ্ন যার জন্য তারা মোটেও প্রস্তুত নয়। আইনজীবীর অফিস থেকে বেরিয়ে হুদা একটি বিলাসবহুল গাড়ির শোরুমে গেল। সে একটা বিশাল কালো রঙের ভয়ঙ্কর দর্শন 4 হুইল ড্রাইভ গাড়ি কিনল এবং ক্যাশে ডাউন পেমেন্ট দিয়ে দিল। সে গাড়ি চালিয়ে শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজের হাতে ক্ষমতা অনুভব করল। কাল কাল তোমরা দেখবে হুদা কে। সে ডক্টর সুয়াদের ভিলাতে ফিরে এলো। একজন বাসিন্দা হিসাবে এটাই তার শেষ রাত ছিল। সুয়াদ তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তোমার প্রতিশ্রুতির কথা মনে রেখো হুদা। ন্যায় বিচার, কোনো অবিচার নয়। চিন্তা করবেন না, আমার দ্বিতীয় মা। আমি তাদের ঠিক ততটুকুই দেব যতটুকু তাদের প্রাপ্য, 1 বিন্দুও বেশি নয়। সেই রাতে হুদা ঘুমায়নি। সে বসে বসে পরিকল্পনা মেলাতে লাগল। কাল সে সেই বিচ্ছেদের মহল্লায় ফিরে যাবে, কিন্তু এবার শিকার হিসেবে নয়, বরং এমন এক বন্যা হয়ে যা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। দিনটি ছিল শুক্রবারের দুপুর। বস্তি এলাকাগুলো এ সময় সবচেয়ে বেশি কোলাহলপূর্ণ। মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে পুরুষরা, বাচ্চারা সরু গলিতে ফুটবল খেলছে এবং নারীরা জামালা এবং ব্যালকনি থেকে একে অপরের সাথে গল্প করছে। হঠাৎ চারপাশের কোলাহল থেমে গেল। এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যাকে ভেদ করে এলো এক শক্তিশালী ইঞ্জিনের শব্দ। গলিতে প্রবেশ করল একটি কালো আয়নার মতো চকচকে বিশাল 4 হুইল ড্রাইভ গাড়ি। এর জানালাগুলো পুরোপুরি কালো গ্লাসে ঢাকা। গাড়িটি অত্যন্ত ধীর ও আত্মবিশ্বাসী গতিতে এগিয়ে আসছিল। এই ভুলে যাওয়া বস্তিতে এমন গাড়ি নিয়ে কে আসে? গাড়িটি হাজ্জা সাফিয়ার বিল্ডিংয়ের সামনে এসে পুরোপুরি থেমে গেল।
চালকের দিকে দরজা খুলল এবং ফর্মাল স্যুট পরা এক যুবক বেরিয়ে এলো। সে একজন ড্রাইভার, যাকে হুদা শুধু আজকের জন্যেই ভাড়া করেছিল। ড্রাইভারটি দ্রুত পেছনের দরজা খুলে দিল। সবার চোখ সেখানে আটকে গেল। একটি পা বেরিয়ে এলো, যার পায়ে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের হাই হিল জুতো। এরপর বেরিয়ে এলো রাজকীয় নেভি ব্লু রঙের এক জমকালো ফর্মাল স্যুট পরা ছিপছিপে দেহের এক নারী। তার চোখে বড় সানগ্লাস, যা মুখের অর্ধেকটা ঢেকে রেখেছিল। মহিলাটি ধীরে ধীরে তার সানগ্লাস খুলল এবং একতলার ব্যালকনির দিকে তাকানোর জন্য মাথা তুলল। এটা হুদা, কিন্তু এরা যে হুদাকে চিনত, এটা সেই হুদা নয়। অসম্ভব। কৌতূহলী প্রতিবেশী আবু সাইদ ফিসফিস করে উঠল যে জানালা দিয়ে দেখছিল, এই তো সেই মেয়ে যাকে বের করে দেওয়া হয়েছিল। উপরে ব্যালকনিতে নাওয়াল এবং তার মা বসে চা খাচ্ছিল। হুদাকে দেখে নাওয়ালের হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মা দেখো! নাওয়াল আতঙ্কে চিৎকার করে উঠল। হাজ্জা সাফিয়া ভারী শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে নিচে তাকালেন। তিনি চোখ সরু করে দেখার চেষ্টা করলেন। এটা কি আসলেই সেই কাজের মেয়েটা, যাকে সে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিল? কিভাবে? কবে? আর এই এত জাঁকজমক এলো কোথা থেকে? হুদা একা ছিল না। গাড়ির অন্য পাশ থেকে একজন গম্ভীর চেহারার লোক নেমে এলেন, হাতে একটি ব্রিফকেস। তিনি আইনজীবী ফরিদ। হুদা বিল্ডিংয়ের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু সে সিঁড়ি বেয়ে ওঠার আগেই এসাম তাড়াহুড়ো করে ভেতর থেকে বেরিয়ে এলো। তার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর ঘরের ট্রাউজার, চুল উস্কো খুস্কো এবং ঘুম থেকে ওঠার কারণে চোখ লাল। সে গোলমাল শুনে তার স্বভাব অনুযায়ী ঝগড়া করতে নেমেছিল। এসাম সামনে দাঁড়ানো নারীকে দেখে জমে গেল। তার চেহারা চেনার আগেই এসামের নাকে তার দামি প্যারিসিয়ান পারফিউমের গন্ধ এসে লাগল। তুমি তুমি কে? সে বোকার মতো জিজ্ঞেস করল। হুদা সেই ঠান্ডা হাসিটা হাসল, যা সে দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছিল। কি ব্যাপার, আমার প্রিয় স্বামী? এত তাড়াতাড়ি তোমার বাচ্চাদের মায়ের মুখ ভুলে গেলে? এসামের চোখ বড় বড় হয়ে গেল। হুদা? তুমি হুদা? তাদের চারপাশে মানুষজন এক বিশাল গোল বৃত্ত তৈরি করে দাঁড়িয়েছিল। সবাই এই নাটক দেখার জন্য উৎসুক। হ্যাঁ, আমি হুদা। আমি আমার বাচ্চাদের দেখতে এসেছি এবং তোমাকে এটা জানাতে এসেছি যে আমাদের আদালতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সে আইনজীবীর দিকে ইশারা করল। আইনজীবী এগিয়ে এসে এসামের হাতে একটি সরকারি খাম ধরিয়ে দিলেন। এটি ক্ষতির জন্য ডিভোর্স, কাস্টাডি এবং মক্কেলের শারীরিক এবং মানসিক ক্ষতির জন্য 5 মিলিয়ন ডিনার ক্ষতিপূরণের একটি আইনি নোটিশ। এসাম কাঁপতে থাকা হতে খামটি নিল, কিন্তু তার ধাক্কা ধীরে ধীরে রাগে পরিণত হতে লাগল। যে মেয়েটি গতকাল পর্যন্ত তার কাজের মেয়ে ছিল, আজ তার সামনে নিজেকে এমন তুচ্ছ মনে হতে দেখে সে পাগল হয়ে গেল। আদালত? ক্ষতিপূরণ? তুমি স্বপ্ন দেখছ? এসাম প্রতিবেশীদের সামনে তার মিথ্যা পুরুষত্ব জাহির করার জন্য চিৎকার করে উঠল। কোথা থেকে তুমি এত টাকা পেলে? তুমি... সে পতিতা শব্দটা উচ্চারণ করতে পারল না, কারণ হুদার আভিজাত্য এমন ছিল যে ওই অপবাদ তার সাথে মানাচ্ছিল না। নিশ্চয়ই তোমার নোংরা কাজগুলো থেকে হারাম টাকা নিয়ে বড়াই করতে এসেছ। হুদা তাচ্ছিল্যের সাথে ছোট তীক্ষ্ণ হাসি হাসল। হারাম তো তাই যা তুমি আমার সাথে করেছ, এবং প্রতি রাতে যা তুমি করো। আর আমি নিজের ঘাম ঝরিয়ে নিজেকে গড়ে তুলেছি, আর তখন তুমি তোমার মায়ের আঁচলের নিচে লুকিয়েছিলে। মায়ের কথা বলতেই হাজ্জা সাফিহা হাঁপাতে হাঁপাতে বিল্ডিংয়ের গেটে এসে পৌঁছল। নিজের মালকিনের সাথে বেয়াদবি করো না, কাজের বেটি! শাশুড়ি চিৎকার করে উঠল। আমাদের এলাকা থেকে বেরিয়ে যাও, আমরা তোমার নোংরামি এখানে চাই না। হুদা শাশুড়ির দিকে তাকাল। সে আর আগের মতো ভয় অনুভব করল না। সে তাকে তার আসল রূপে দেখল, একজন বিদ্বেষপূর্ণ বৃদ্ধা, যার লম্বা জিভ ছাড়া আর কিছুই নেই। আমি যাব না যতক্ষণ না আমার বাচ্চাদের নিয়ে যাচ্ছি, আর সেটা আজ নয়। আজ আমি শুধু তোমাদের দেখাতে এসেছি সামনে কি হতে চলেছে। এরপর সে তার গলা নামিয়ে আনল, যাতে শুধু এসাম এবং তার মা শুনতে পায়। আর আমি তোমাদের দুজনের জন্য একটি ছোট উপহার এনেছি। সে ড্রাইভারের দিকে ইশারা করল। ড্রাইভার গাড়ির ট্রাঙ্ক খুলে একটি বড় পোস্টার বের করে আনল। এটি একটি পুরনো ছবি, যা হুদা তাকে বের করে দেওয়ার আগে এসামের ড্রয়ারে পেয়েছিল। ছবিতে এসাম একটি সন্দেহজনক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ছিল। এসাম, এই ছবিটা কি মনে আছে? আমি এটা তোমার কাগজের মধ্যে পেয়েছিলাম। তোমার ভালো চরিত্রের চমৎকার একটা প্রমাণ হবে এটা আদালতে। এসাম পাগল হয়ে গেল। তার রক্ত টকবক করে ফুটতে শুরু করল। সে আইনজীবী, গাড়ি এবং প্রতিবেশীদের কথা ভুলে গেল। যে পশুটা সবসময় সহিংসতা দিয়ে তার সমস্যার সমাধান করত, সেই পশুর স্বভাব ফিরে এলো। আমি তোমাকে খুন করব, সে চিৎকার করে হুদার দিকে তেড়ে এলো, আগের মতো তাকে মারতে জন্য। হুদা পালানোর বদলে খুব হিসাব করে এক পা পেছনে সরল। সে জানত এমনটাই ঘটবে, সে চেয়েছিল এমনটাই হোক।
ড্রাইভার, যে আসলে একজন প্রশিক্ষিত বডিগার্ড ছিল, সে এসামের আক্রমণ ঠেকিয়ে তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। খবরদার, ওকে ছুবি না, বডিগার্ড গর্জে উঠল। কিন্তু এসাম ক্ষিপ্ত ষাঁড়ের মতো উঠে দাঁড়ালো। সে বিল্ডিংয়ের দরজার পাশে পড়ে থাকা একটা কাঠের লাঠি তুলে নিল এবং আবারও হুদার দিকে তেড়ে এলো। সে বডিগার্ডকে অগ্রাহ্য করে হুদার সেই সুন্দর মাথাটা ফাটিয়ে দেওয়ার টার্গেট করল, যে মাথা তাকে আজ চ্যালেঞ্জ করছে। রাস্তার নারীরা ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। এমন কিছু হতে পারে ভেবে আইনজীবী ফরিদ আগেই পুলিশকে ফোন করে রেখেছিলেন, কিন্তু ততক্ষণে লাঠি শূন্যে উঠে গেছে এবং আঘাত নেমে এসেছে। সাইরেনের শব্দের সাথে মিশে গেল এক চাপা ব্যথার চিৎকার। লাঠিটা হুদার মাথায় লাগেনি, কারণ সে শেষ মুহূর্তে তার মুখ বাঁচাতে হাত তুলেছিল। লাঠির শক্ত আঘাত তার হাতের উপর পড়ল। হুদা একটু টলে গেল, কিন্তু সে পড়ে গেল না। সে হাত চেপে দাঁড়িয়ে রইল। তার চোখ এসামের ওপর স্থির ছিল, আর সেই চোখে কোনো ব্যথা ছিল না, ছিল বিজয়ের হাসি। ধরো ওকে, পুলিশের অফিসার চিৎকার করে উঠলেন। তিনি অন্য দুজন পুলিশের সাথে গাড়ি থেকে লাফিয়ে নেমে এলেন। পুলিশ অফিসাররা এসামের ওপর ঝাঁপিয়ে পড়ল, যে তখনও পাগলের মতো লাঠি ঘোরাচ্ছিল। তারা তাকে মাটিতে ফেলে হাতকড়া পড়ালো। আমাকে ছেড়ে দিন, ও আমার স্ত্রী, আমি ওকে শিক্ষা দিচ্ছি, এসাম চিৎকার করছিল। তার মুখ অমসৃণ বাস্তার সাথে চেপে ধরা ছিল। আইনজীবী ফরিদ অত্যন্ত শান্তভাবে এগিয়ে এলেন এবং তার ফোন বের করলেন, যা প্রথম মুহূর্ত থেকেই ভিডিও রেকর্ড করছিল। আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন না মিস্টার এসাম, আপনি পূর্ব পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করার মতো একটি বড় অপরাধ করছেন, আর সেটা করছেন সাক্ষী এবং পুলিশের সামনে। আমার কাজ সহজ করার জন্য আপনাকে ধন্যবাদ। হাজ্জা সাফিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করল। সে চিৎকার করে কাঁদতে লাগল এবং নিজের গালে থাপ্পড় মারতে শুরু করল। আমার ছেলে নির্দোষ, এই ডাইনিটা তাকে উস্কে দিয়েছে, ওই তো আমাদের মারতে এসেছে। অফিসার হুদার দামি স্যুট আর বিলাসবহুল গাড়ির দিকে তাকালেন, তারপর তাকালেন ক্ষিপ্ত এসামের দিকে। চিত্রটা একদম পরিষ্কার ছিল। ওকে গাড়িতে তোলো, অফিসার নির্দেশ দিলেন। তারপর তিনি শ্রদ্ধার সাথে হুদার দিকে ফিরলেন। ম্যাডাম, আপনার কি অ্যাম্বুলেন্স লাগবে? হুদা মাথা নাড়ল। তার হাতে তখনও তীব্র ব্যথা করছিল। হ্যাঁ, দয়া করে। আর আমি চাই এখনই ওর বিরুদ্ধে আমাকে আর কখনো বিরক্ত না করার একটি রিপোর্ট লেখা হোক এবং পুলিশের কাছে হামলার প্রমাণ দাখিল করা হোক। তার হাত ব্যান্ডেজ করার পর এটা একটা শক্ত আঘাত ছিল, তবে হাড় ভাঙেনি। হুদা থানার চিফ ইনভেস্টিগেটরের সামনে গিয়ে বসল। স্যার, সে আগেও আমাকে মেরেছে এবং আমাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তখন আমি তা প্রমাণ করতে পারিনি। আজ সে সবার সামনে এই কাজ করেছে। আইনজীবী ভিডিও এবং হাসপাতালের রিপোর্ট জমা দিলেন। প্রমাণগুলো একেবারে অকাট্য ছিল। এসামকে তদন্তের জন্য হাজতে পাঠানো হলো, কিন্তু হুদার জন্য আসল চমক অপেক্ষা করছিল ইনভেস্টিগেশন রুমের বাইরে। সে করিডোর দিয়ে যাওয়ার সময় পাশের একটা ঘর থেকে একজন মহিলার চিৎকার শুনতে পেল। আমি নির্দোষ, ও আমাকে ফাঁসিয়েছে, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার পাকা নিয়েছে আর তারপর আমাকে ব্ল্যাকমেইল করেছে। হুদা থমকে দাঁড়াল। কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে চেনা মনে হলো। সে খোলা দরজা দিয়ে ভেতরে তাকালো। একজন তরুণী, যাকে দেখতে পতিতা বা ওই ধরনের কিছু মনে হচ্ছিল, অফিসারের সামনে অঝরে কাঁদছিল। উনি কে? হুদা একজন পুলিশ সদস্যকে জিজ্ঞেস করল। ওটা একটা পতিতা বৃত্তির মামলা। ওকে একটা সন্দেহজনক ফ্ল্যাট থেকে ধরা হয়েছে, কিন্তু ও বলছে কেউ ইচ্ছে করে ওকে ফাঁসিয়েছে। হুদা আরেকটু এগিয়ে গিয়ে মেয়েটির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এটা তো সেই মেয়ে যার ছবি সে এসামের কাছে পেয়েছিল। গলার উপর সেই একই ছোট্ট ট্যাটু। হুদার বুক ধকধক করে উঠল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা বিধাতার বিচার। হুদা সাহসের সাথে ঘরে ঢুকল এবং আইনজীবীকে তার পিছু পিছু আসতে ইশারা করল। অফিসার, আমি কি তার সাথে 1 মিনিট কথা বলতে পারি? হয়তো তার কাছে আমার মামলার ব্যাপারে কোনো তথ্য থাকতে পারে। অফিসার কিছুটা অবাক হলেন, কিন্তু আইনজীবী ফরিদ আলদিবের উপস্থিতির কারণে তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। হুদা মেয়েটির সামনে বসল। মেয়েটি তখনও কাঁদছিল। তুমি এসামকে চেনো, তাই না? মেয়েটি আতঙ্কে মাথা তুলল। এসাম? কোন এসাম? হুদা তার ব্যাগ থেকে সেই ছবিটি বের করে মেয়েটির সামনে রাখল। এই হলো এসাম, আর এই তুমি। তুমি কি এই ঝামেলা থেকে বের হতে চাও? মেয়েটি ছবির দিকে, তারপর হুদার দিকে তাকালো এবং অঝরে কাঁদতে শুরু করল। ওর জন্যই আজ আমার এই অবস্থা। ওই শয়তানটা আমার কাছ থেকে টাকা নিয়ে ওর বাড়ির খরচ চালাতো, আর যখন আমি ওকে বিয়ের কথা বললাম, সে আমাকে সবার সামনে বেইজ্জত করার হুমকি দিল। আমার ধারণা আজ ওই পুলিশকে খবর দিয়ে আমাকে ফাঁসিয়েছে, যাতে আমার হাত থেকে মুক্তি পায়। হুদার মুখে শিকারীর হাসি ফুটে উঠল, এমন এক শিকারী যার জালের শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। ভালো করে শোনো, আমি তোমাকে এখান থেকে জামিনে মুক্ত করব।
আর আমার আইনজীবী তোমার মামলা লড়বেন এবং তোমার ওপর আনা এই মিথ্যা অভিযোগ থেকে তোমাকে নির্দোষ প্রমাণ করবেন। কিন্তু এর বদলে আমাকে একটা জিনিস দিতে হবে। যে কোনো জিনিস, আমি যা বলবেন তাই করব। মেয়েটি ব্যাকুল হয়ে বলল, তোমাকে আমার সাথে আদালতে যেতে হবে এবং এসামের সম্পর্কে পুরো সত্যিটা বলতে হবে। ওর সম্পর্ক, ওর টাকা আর ওর রোগের ব্যাপারে সব কিছু বলতে হবে। মেয়েটি বিনা দ্বিধায় মাথা নেড়ে রাজি হল। হুদা থানা থেকে বেরিয়ে আসার সময় অনুভব করল ভাগ্য যেন আজ তার ইশারায় নাচছে। এসাম এখন হামলার দায়ে হাজতে, আর যে প্রধান সাক্ষী তার সম্মান ধ্বংস করে দিতে পারে সে এখন হুদার পক্ষে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আর মাত্র একটা আঘাত, তারপর পুরো দুর্গ ধসে পড়বে। হুদা তার নতুন বিলাসবহুল ফ্ল্যাটে ফিরে এলো। একটি অভিজাত এলাকায় সে এটি সাময়িকভাবে ভাড়া নিয়েছিল। আজকের এই ঝোড়ো দিনটার পরও তার একটুও ক্লান্তি লাগছিল না, বরং তার এনার্জি ছিল চরমে। সে তার অফিসের ঘরে বসল। সামনে একটা বড় সাদা বোর্ড, যেখানে সে সম্পর্কগুলোর একটা ট্রি এঁকে রেখেছিল। এসাম, শাশুড়ি, সাক্ষী সুজান, পুরনো ডাক্তার এবং আইনজীবী। তার ফোন বেজে উঠল। ফোনটা করেছিলেন আইনজীবী ফরিদ। মিস হুদা, দারুণ খবর আছে। সুজান আমাদের কথা মতো জামিনে মুক্ত হয়েছে এবং সে এখন আমাদের পাহারায় একটি নিরাপদ জায়গায় আছে, ঠিক শুনানির দিন পর্যন্ত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সে আমাদের হাতে একটি রত্নভাণ্ডার তুলে দিয়েছে। কি সেটা? হুদা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। তার পুরনো ফোন। এতে 2 বছর আগের এসামের সাথে তার হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। সেখানে ভয়েস রেকর্ডিং আছে, যেখানে এসাম স্বীকার করেছে যে সে তার স্ত্রীকে রোগ উপহার দিয়েছে। সে স্বীকার করেছে স্ত্রীকে মুখ বন্ধ রাখার জন্য মেরেছিল। সে বড়াই করে বলেছিল যে সে যা খুশি তাই করতে পারে, কেউ তার হিসেব নেবে না। হুদা চোখ বন্ধ করে গভীরভাবে স্বস্তির নিঃশ্বাস নিল। এটাই সেই অকাট্য প্রমাণ যা তার ওপর হওয়া নির্যাতন প্রমাণ করার জন্যে এবং তার গায়ে লাগানো মিথ্যা অপবাদ থেকে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রয়োজন ছিল। চমৎকার মিস্টার ফরিদ, আদালতে দেখানোর জন্যে এই রেকর্ডিংগুলো প্রস্তুত করুন। আমি চাই বিচারক তার নিজের মুখে তার অপরাধের কথা শুনুক। কিন্তু হুদা শুধু এখানেই থামতে চাইল না। সে নিশ্চিত করতে চাইল যেন হাজ্জা সাফিয়া কোনোভাবেই বিচারকের সামনে কুমিরের কান্না কেঁদে সিম্পেথি আদায় না করতে পারে। পরদিন সকালে হুদা খুব সাধারণ ছদ্মবেশ নিল, একটি নিকাব আর কালো বোরকা। সে আবার সেই বস্তিতে গেল, তবে এবার গোপনে। সে উম্মে খালেদ নামের এক বয়স্ক মহিলার সাথে দেখা করতে গেল। তিনি ছিলেন তাদের প্রতিবেশী এবং একমাত্র ব্যক্তি যিনি অতীতে গোপনে হুদাকে সাহায্য করতেন। হুদা উম্মে খালেদের বাড়িতে ঢুকল। বৃদ্ধা চোখের দিকে তাকিয়েই হুদাকে চিনে ফেললেন। মা আমার, আমি ভেবেছিলাম তুমি মারা গেছ। বৃদ্ধা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি বেঁচে আছি খালা, এবং আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি, কিন্তু এর জন্যে আমার আপনার সাক্ষীর প্রয়োজন। আমার সাক্ষী? বৃদ্ধা ভয় পেয়ে গেলেন। মা, সাফিয়ার জীব অনেক লম্বা, আমি ঝামেলায় জড়াতে ভয় পাই। হুদা বৃদ্ধার হাত ধরল। ভয় পাবেন না, আমি আপনাকে রক্ষা করব। আমি শুধু চাই আপনি যা দেখেছেন তার সাক্ষী দিন। যেদিন রাতে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আপনি দেখেছিলেন যে আমাকে শুধু একটা নাইট গাউন পরিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। বৃদ্ধা হুদার দিকে তাকালেন এবং সেই অভিশপ্ত রাতের কথা মনে করলেন। তার মনে পড়ল সেই বাচ্চাদের কামনা। আমি সাক্ষ্য দেব মা, আল্লাহর জন্যে এবং সত্যের জন্যে। ওই পরিবারটা বড্ড অত্যাচারী এবং অহংকারী হয়ে গিয়েছিল। হুদা চূড়ান্ত ছক কষতে শুরু করল। শুধু একটা ধাপ বাকি, আদালতের সামনে তার আর্থিক অবস্থা প্রমাণ করা, যাতে সে ইসামের চেয়েও ভালোভাবে সন্তানদের দেখাশোনা করতে পারবে তা প্রমাণ করা যায়। সে তার ব্যাংকের টাকা থেকে একটি শান্ত এলাকায় নিজের নামে একটি ফ্ল্যাট কিনল। সে তার কোম্পানির কাছে নিজের উচ্চ আয়ের প্রমাণস্বরূপ একটি সার্টিফিকেটও চাইল। সন্ধ্যায় সে তার বাচ্চাদের ছবি দেখছিল। ছবিটা সে দূর থেকে তুলেছিল যখন তারা রাস্তায় অযত্নে খেলছিল। তাদের কাপড় নোংরা ছিল, মুখ ফ্যাকাশে। আর একটু ধৈর্য ধরো আমার কলিজারা, তোমাদের বাবা ইসাম মাকড়সার জালে আটকা পড়েছে, আর তোমাদের মা আসছে তোমাদের মুক্ত করতে। তার ফোনটা আবারও বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো ম্যাডাম, আমি এসামের বোন নাওয়াল। কণ্ঠস্বরটি ছিল ভগ্ন, যেন সে আপোষ করার চেষ্টা করছে। আমি আপনার সাথে বোন হিসেবে কথা বলতে চাই। হুদা তাচ্ছিল্যের সাথে হাসল। বোন? তুমি কোনোদিন বোন ছিলে না, তুমি ছিলে জল্লাদ। কি চাও তুমি? আমরা ব্যাপারটা আপোষে মিটিয়ে ফেলতে চাই। এসাম জেলে, আর মায়ের প্রেশার বেড়ে গেছে। আপনি মামলাটা তুলে নিন, আমরা আপনাকে বাচ্চারা দিয়ে দেব। না, হুদা অত্যন্ত কঠোরভাবে বলল। আমি বাচ্চাদের তোমাদের কাছ থেকে ভিক্ষা হিসেবে নেব না।
আমি আদালতের রায়ের মাধ্যমে তাদের কিনে নেব, যা তোমাদের অপমানিত করবে। আর সেই সাথে আমি আমার সম্মান, যা তোমরা পদদলিত করেছিলে, এবং 5 মিলিয়ন ক্ষতিপূরণও কিনে নেব। আলোচনার সময় শেষ হয়ে গেছে নওয়াল, আদালতে দেখা হবে। সে ফোন কেটে দিল। তার দুর্বল অতীতের সাথে যুক্ত সর্বশেষ সুতোটিও সে কেটে ফেলল। মামলাটি এখন আর শুধু একটি পারিবারিক বিবাদ নয়, এটি এখন অস্তিত্বের লড়াই। শুনানির দিন এলো। আকাশে মেঘ জমেছিল, যেন কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। কিন্তু আসল ঝড়টি অপেক্ষা করছিল 4 নম্বর কোর্টরুমের ভেতরে। রুমটি দর্শকে ভর্তি ছিল। কিছু প্রতিবেশী এসেছিল কৌতূহলবশত, আর কিছু সাংবাদিক এসেছিল এক সফল নারী উদ্যোক্তার প্রতিশোধের গল্প কাভার করতে, যে তার অতীত ফিরে পেয়েছে। হুদা অত্যন্ত আত্মবিশ্বাসী পদক্ষেপে ভেতরে ঢুকল। তার পরনে ছিল একটি শালীন ধূসর রঙের স্যুট এবং চুলগুলো সুন্দর করে বাঁধা। সে বাদীর আসনে বসল। তার পাশে বসেছিলেন আইনজীবী ফরিদ আল দ্বীব, যিনি শিয়ালের মতো শান্তভাবে তার কাগজপত্র গোছাচ্ছিলেন। অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়েছিল ইসাম। তাকে খুব দুর্বল আর ভগ্ন মনে হচ্ছিল। তার দাড়ি না কাটা, চোখ দিশাহারা। তার পেছনে বসেছিল তার মা এবং বোনেরা। তারা হুদার দিকে নির্বাপিত ক্রোধ নিয়ে তাকাচ্ছিল, কারণ ভয় তাদের অহংকার ভেঙে দিয়েছিল। কোর্ট! পিয়ন চিৎকার করল। বিচারক এলেন। তিনি বয়স্ক একজন মানুষ, চেহারা কঠোর। তিনি তার আসনে বসলেন। শুনানি শুরু হল। ইসামের আইনজীবী, যিনি বেশ সস্তা এবং নতুন ছিলেন, তিনি ঘটনাটিকে সাধারণ স্বামী স্ত্রীর ঝগড়া হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন। তিনি বলতে চাইলেন যে হুদা অবাধ্য স্ত্রী, যে নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে। ফরিদ শান্তভাবে উঠে দাঁড়ালেন এবং বললেন, মাননীয় বিচারক, আমরা শুধু কথা বলে আদালতের সময় নষ্ট করতে চাই না। আমাদের কাছে শক্ত প্রমাণ ও সাক্ষী আছে। তিনি প্রথমেই মেডিকেল রিপোর্ট পেশ করলেন, যা প্রমাণ করে 1 বছর আগে হুদা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছিল এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি সুজানকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকলেন। সুজান ভেতরে এলো এবং এসামের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। সে বিচারকের সামনে দাঁড়িয়ে তার ধ্বংসাত্মক সাক্ষ্য দিল। হ্যাঁ, 3 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক ছিল। সে আমার এবং অন্যদের সাথে তার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করত। সে জানত যে তার রোগ আছে, তবুও সে সম্পর্ক চালিয়ে গেছে। সে আমাকে বারবার বলেছে যে সে তার স্ত্রীকে ঘৃণা করে এবং তাকে দূর করতে চায়। সে বলেছে যে সে তার স্ত্রীকে এত মেরেছে যে প্রায় মেরেই ফেলেছিল, যাতে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়। কোর্টরুমে গুঞ্জন শুরু হলো। বিচারক তার হাতুড়ি পিটিয়ে বললেন, সাইলেন্স! এবার প্রযুক্তিগত প্রমাণের পালা। সুজানের ফোন থেকে ভয়েস রেকর্ডিং বাজানো হলো। এসামের কণ্ঠ খুব পরিষ্কার শোনা গেল। ওই বোকা মেয়েটা সত্যি ভেবেছে যে ওই অসুস্থ। আমি ওকে রাস্তায় ফেলে এসেছি যাতে ও পচে মরে। আমার শান্তির কাছে ও আর ওর বাচ্চাদের কোনো মূল্য নেই। পেছন থেকে হাজ্জা সাফিয়া হাঁপিয়ে উঠলেন এবং তার বুকে হাত রাখলেন। এটা এমন একটা আঘাত ছিল যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তার মায়ের বাধ্য ছেলে আজ পুরোপুরি সবার সামনে উন্মোচিত হল। সবশেষে এলো উম্মে খালেদ, বৃদ্ধা প্রতিবেশী। তিনি কাঁপা কাঁপা কিন্তু সৎ কণ্ঠে সাক্ষ্য দিলেন। আমি দেখেছি ও হুদাকে ওই প্রচণ্ড ঠান্ডায় শুধু একটা পাতলা কাপড়ে সিঁড়িতে ছুঁড়ে ফেলেছিল, আর আমি শুনেছি ও হুদাকে হুমকি দিচ্ছিল যে ফিরে আসলে ওকে মেরে ফেলবে। মেয়েটা খুব অসহায় ছিল মাননীয় বিচারক। সে নিজের চোখ দিয়ে ওদের সেবা করেছিল, আর ওরা ওকে নিষ্ঠুরভাবে রাস্তায় ফেলে দিয়েছিল। বিচারক এসামের দিকে তাকালেন, যে কাঠঘড়ার এক কোণে নিজেকে গুটিয়ে রেখেছিল, যেন সে গায়েব হয়ে যেতে চায়। আসামি, আপনার কি কিছু বলার আছে? বিচারক জিজ্ঞেস করলেন। এসাম কথা বলার চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। নিজের গলা, ছবি এবং এত সাক্ষীর সামনে সে কি বলবে? বিচারক কিছুক্ষণের জন্য আদালত মুলতবি করলেন। 1 ঘন্টা পর রায় ঘোষণা করার জন্য ফিরে এলেন। সবাই উঠে দাঁড়াল। জনগণের নামে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করছে। প্রথমত, বাদী হুদাকে ক্ষতির কারণে চূড়ান্ত তালাক দেওয়া হল। দ্বিতীয়ত, বিশ্বাসভঙ্গের কারণে বাবা এবং দাদির কাছ থেকে বাচ্চাদের কাস্টাডি কেড়ে নেওয়া হল এবং এখনই বাচ্চাদের কাস্টাডি মায়ের কাছে হস্তান্তর করা হল। তৃতীয়ত, মারধর এবং স্থায়ী ক্ষতি করার চেষ্টার অভিযোগে আসামিকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। চতুর্থত, আসামিকে 5 মিলিয়ন ক্ষতিপূরণ এবং বাচ্চাদের জন্য মাসিক খরচের টাকা দিতে বাধ্য করা হল।
আদালতে উপস্থিত কিছু নারী আনন্দে হাততালি দিয়ে উঠলেন। ঠিক সেই মুহূর্তে হাজ্জা সাফিয়া বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ বেঁকে গিয়েছিল, তিনি স্ট্রোক করেছিলেন। তার মেয়েরা চিৎকার করে তার চারপাশে জড়ো হল। তার বিদ্বেষী হৃদয় এতদিনের অহংকার ভেঙে পড়া আর এই কলঙ্ক সহ্য করতে পারেনি। হুদা গম্ভীরভাবে দৃশ্যটা দেখল। সে আনন্দ করল না, কিন্তু তার কোনো দুঃখও হল না। এটা ছিল দুনিয়ার বিচারের আগেই আসমানি বিচার। সে কাঠঘড়ার দিকে এগিয়ে গেল, যেখানে পুলিশ এসামের হাতে হাতকড়া পরাচ্ছিল তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য। এসাম অশ্রুসিক্ত এবং অপমানিত চোখে হুদার দিকে তাকাল। তুমি কি এখন খুশি হুদা? হুদা জেলের শিককোলোর খুব কাছে গিয়ে দাঁড়াল এবং মৃত্যুর মতো শীতল কণ্ঠে বলল, খুশি তো নির্দোষদের জন্য এসাম, আর আমি ন্যায় বিচার পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। হুদা কোর্টরুম থেকে বেরিয়ে সোজা তার বাচ্চাদের নিতে গেল। যুদ্ধ শেষ, কিন্তু এখন নিজেকে নতুন করে গড়ার সংগ্রাম শুরু হল। 3টি বছর পার হয়ে গেল, যেন মহাকালের 3 মিনিটের মতো। কিন্তু এই 3 বছর সবকিছু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শহরের উপকণ্ঠে একটি শান্ত এলাকায় কেনা নিচের ছোট প্রাসাদের বাগানে হুদা একটি আরামদায়ক সোফায় বসেছিল। সে সূর্যাস্ত দেখছিল এবং চীনামাটির একটি সুন্দর কাপে চা খাচ্ছিল। সে আর সেই ভীতু নারী নেই যে নিজের ছায়াকে ভয় পেত। তার চুল এখন একটু বড়, কাঁধের উপর সুন্দরভাবে ঢেউ খেলানো। তার চেহারা আগের চেয়ে অনেক উজ্জ্বল, শুধু দামি প্রসাধনীর জন্য নয়, বরং মানসিক শান্তি আর নিরাপত্তার কারণে। সামনে সবুজ ঘাসের ওপর 5 বছর বয়সী আহমেদ তার বলের পেছনে ছুটছিল, আর লাইলা তার ড্রয়িং খাতায় একটি ফুল আঁকার চেষ্টা করছিল। লাইলা তার আন্তর্জাতিক স্কুলে শেখা কিছু ইংরেজি শব্দ গুনগুন করছিল। মা, দেখো, ফুল! লাইলা চিৎকার করে উঠল। হুদা হাসল। অনেক সুন্দর হয়েছে মা। এই শান্তির মুহূর্তটি হঠাৎ বাইরের গেটের বেলের শব্দে ভেঙে গেল। ইন্টারকমে নিরাপত্তা রক্ষীর কণ্ঠ শোনা গেল। ম্যাডাম, একজন লোক এসেছে। সে বলছে সে আপনাকে চেনে। তার অবস্থা খুব শোচনীয় মনে হচ্ছে এবং সে আপনার সাথে দেখা করার জন্য জেদ করছে। হুদার বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তবে এটা কোনো ভয়ের কারণে নয়, বরং একটা নোংরা অতীত তার দরজায় কড়া নাড়ছে বলে। নাম না শুনেই সে বুঝতে পারল লোকটা কে। আজ ওর জেল থেকে ছাড়া পাওয়ার দিন ছিল। ওকে সামনের উঠোনে আসতে দাও আর তুমি কাছাকাছি থেকো, হুদা শান্তভাবে বলল। হুদা উঠে দাঁড়াল এবং তার বিলাসবহুল রেশমি পোশাকটা ঠিক করল। সে স্থির পায়ে গেটের দিকে এগিয়ে গেল। সেখানকার ছোট্ট ফোয়ারার কাছে এসাম দাঁড়িয়েছিল। সে আর 3 বছর আগের সেই মানুষটি নেই। জেলের জীবন তাকে তছনছ করে দিয়েছে। তার চুল অকালে পেকে গেছে, পিঠ ঝুঁকে পড়েছে, আর মুখটা ফ্যাকাশে এবং গভীর বলিরেখায় ভরা। তার পরনে খুব সস্তা আর ঢিলেঢালা কাপড়, হাতে একটি ছোট প্লাস্টিকের ব্যাগ যার ভেতর তার সব সম্বল। এসাম তার ভগ্ন দৃষ্টি তুলে হুদাকে দেখল এবং হতবাক হয়ে গেল। সে তার প্রাক্তন স্ত্রীকে দেখছিল না, বরং রূপকথার এক রাজকন্যাকে দেখছিল। সব জায়গায় আভিজাত্যের ছাপ, আর পেছনের প্রাসাদটি বিপুল সম্পদের প্রমাণ দিচ্ছিল। এসাম, সে এক ভাঙা আর লোভ মেশানো কণ্ঠে তার নাম উচ্চারণ করল, যে লোভ সে লুকাতে পারল না। মাশাআল্লাহ, তুমি তো এক মহারানী হয়ে গেছ। হুদা তার থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে তার দিকে বরফের মতো ঠান্ডা দৃষ্টিতে তাকাল। সেই দৃষ্টিতে ঘৃণা তো দূরের কথা, কোনো অনুভূতিই ছিল না। কি চাও এসান? এখানে কেন এসেছ? এসাম কান্নার ভান করল এবং 1 পা এগিয়ে আসার চেষ্টা করল, কিন্তু বডিগার্ড তার বন্দুকের ওপর হাত রাখতেই এসাম পিছিয়ে গেল। আমি ক্ষমা চাইতে এসেছি হুদা। জেল আমাকে শিক্ষা দিয়েছে। আমি তোমার মূল্য বুঝেছি। আমি অনুতপ্ত। আমার মা প্যারালাইজড, তাকে দেখার কেউ নেই। আমার বোলেরা আমাকে ছেড়ে গেছে। আমার তুমি আর আমার বাচ্চারা ছাড়া কেউ নেই। তারপর সে খুব করুণ কণ্ঠে বলল, তুমি কি চাও না বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে বড় হোক? আমি তোমার সেবা করতে রাজি আছি। আমি এখানে তোমার পায়ের নিচে পড়ে থাকতে রাজি আছি। আমাকে ক্ষমা করে দাও। চলো আমরা আবার নতুন করে শুরু করি। হুদা তার দিকে তাকালো। সে এসামের চোখের মিথ্যাটা দেখতে পাচ্ছিল। সে দেখতে পাচ্ছিল গেটের বাইরে থাকা গাড়ির প্রতি আর তার গয়নার প্রতি এসামের লোভ। সে হুদা বা তার সন্তানের টানে আসেনি, বরং সব কিছু হারিয়ে সে এখন একজন নতুন ফাইন্যান্সার খুঁজছে। হুদা হালকাভাবে হাসল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না,
ছিল কেবল করুণা। তুমি একটুও বদলাওনি এসাম, তুমি এখনও সেই ছোট সুবিধাবাদী লোকটাই রয়ে গেছো। তুমি কি ভেবেছ তোমার অনুশোচনার দুটো কথা সব স্মৃতি মুছে দেবে? সে হাত দিয়ে গেটের দিকে ইশারা করল। যে নারীকে তুমি মারতে আর অপমান করতে, সে মারা গেছে এসাম। যেদিন তুমি আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলে, সেদিন আমি নিজের হাতে তাকে কবর দিয়েছিলাম। আর এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে একজন ব্যবসায়ী। সে কখনো লোকসানের চুক্তি করে না, আর তুমি হলে আমার জীবনের সবচেয়ে বড় লোকসানের চুক্তি। কিন্তু আমি ওদের বাবা, এসাম হতাশ হয়ে চিৎকার করল। পিতৃত্ব শুধু রক্তের পরিচয় হয় না, ত্যাগের মাধ্যমে হয়। তুমি আমাদের বলি দিয়েছিলে। এখন যাও, তোমার মায়ের তোমাকে দরকার। তুমি তো সব সময় তোমার মায়ের বাধ্য ছেলে ছিলে। এখন যাও, এখানে ভিক্ষা না করে তার সেবা করো। হুদা তার ছোট পার্স বের করল। সেখান থেকে একটা নোট বের করে এসামের পায়ের কাছে ফেলে দিল। এটা তোমার ফেরার ভাড়া। আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। আর যদি এই দেয়ালের কাছেও আসার চেষ্টা করো, আমি তোমাকে আবার জেলে পাঠাবো। আর তুমি জানো যে আমি সেটা করতে পারি। এসাম মাটিতে পড়া তাকার দিকে, তারপর হুদার কঠোর চেহারার দিকে, আর সবশেষে বিশালদেহী নিরাপত্তারক্ষীর দিকে তাকালো। সে চরম অপমানের সাথে নিচু হয়ে টাকাটা তুলল। এটাই ছিল তার আত্মসম্মানের প্রকৃত সমাপ্তি। সে তার হতাশাগুলো নিয়ে পিছিয়ে গেল এবং মাথা নিচু করে গেট দিয়ে বেরিয়ে গেল। সে ফিরে গেল তার দারিদ্র্য, রোগ আর একাকিত্বের নরকে। নিরাপত্তারক্ষী ভারী লোহার গেটটা বন্ধ করে দিল। গেট বন্ধ হওয়ার সেই শব্দটা ছিল হুদার শোনা সবচেয়ে সুন্দর সুরের মতো। সে গভীরভাবে শ্বাস নিল এবং তার ফুসফুস স্বাধীনতার বিশুদ্ধ বাতাসে ভরিয়ে তুলল। সে ঘুরে তার বাচ্চাদের দিকে হাঁটতে শুরু করল। আহমেদ দৌগে তার কাছে এলো। মা, ওই লোকটা কে ছিল? হুদা হাঁটু গেড়ে বসল এবং আহমেদ ও লাইলাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সে তাদের দুজনের কপালে চুমু খেল। তাদের আশা আর ভবিষ্যতের আলোয় ঝলমল করা চোখের দিকে তাকিয়ে এক উজ্জ্বল হাসি দিয়ে বলল, কেউ না বাবা, ও কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিল না। শুধু পুরনো একটা ছায়া, যা এসেছিল আর চলে গেছে। চলো এবার ছবি আঁকা শেষ করি। আমাদের আগামীকাল আরও সুন্দর হবে। তার নতুন প্রাসাদের ছায়ায় এবং বাচ্চাদের হাসির মাঝে হুদা চিরকালের জন্য তার ব্যথার অধ্যায়ের পর্দা টেনে দিল। সে নতুন এক গল্প লিখতে শুরু করল, যার নাম এক অপরাজেয় নারীর আত্মসম্মান। হুদার নাম এখন শুধু রিয়েল এস্টেট আর বিনিয়োগের জগতেই সফল নারী হিসেবে পরিচিত নয়, বরং সে এখন একটি প্রতীকে পরিণত হয়েছে। রিটস হোটেলের বড় সেলিব্রেশন হলে আজ আলো ঝলমল করছিল। মঞ্চের দিকে টেলিভিশন ক্যামেরাগুলো তাক করা। মঞ্চের পেছনে হুদা দাঁড়িয়েছিল। তার চুলে কিছুটা রূপালি রং ধরেছে, যা তাকে আরও গাম্ভীর্য আর সৌন্দর্য এনে দিয়েছে। সে তার বক্তৃতার কাগজগুলো গোছাচ্ছিল। তার পাশে একজন সুদর্শন লম্বা যুবক দাঁড়িয়েছিল। তার পরনে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের স্যুট, আর এক কিশোরী তার হাত ধরেছিল। ওরা হলো আহমেদ, যে আজ ল কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে একজন আইনজীবী হতে যাচ্ছে মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, আর লাইলা, যে মেডিসিন পড়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি কি প্রস্তুত মা? আহমেদ ফিসফিস করে বলল এবং হুদার হাতে চুমু খেল। হুদা তার দিকে এমন চোখে তাকালো যাতে আটকে রাখা কান্না চিকচিক করছিল। আমি প্রস্তুত বাবা, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। হুদা মঞ্চে উঠল। উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে করতালি দিল। সেখানে মন্ত্রী, শিল্পী সহ সমাজের এলিট শ্রেণীর মানুষ উপস্থিত ছিল। কিন্তু হুদার চোখ তাদের দিকে ছিল না। তার চোখ আটকে ছিল হলের একদম সামনের দিকে ঝোলানো একটি বড় ছবির দিকে। এটি ছিল এক মৃত নারীর ছবি, ডক্টর সুয়াদ। হুদা গলা পরিষ্কার করল এবং এক গভীর কণ্ঠে তার বক্তৃতা শুরু করল। ১৩ বছর আগে আমি ছিলাম পরিচয়হীন, মুখহীন এবং আশ্রয়হীন একজন নারী। আমি ভেবেছিলাম আমার জীবনের শেষ হবে এক ঠান্ডা ফুটপাতে। কিন্তু একটা হাত আমার দিকে এগিয়ে এসেছিল, একজন মহান নারীর হাত। তিনি আমাকে আমার ধর্ম, বংশ বা আমার অপরাধের কথা জিজ্ঞেস করেননি। তিনি আমাকে আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করেছিলেন। সে নিজেকে সামলানোর জন্য একটু চুপ করল, তারপর পেছনের বিশাল ব্যানারের দিকে ইশারা করল। সেখানে লেখা ছিল, সুয়াদ ফাউন্ডেশন, নির্যাতিত নারী ও শিশুদের ক্ষমতায়ন। আজ আমার শিক্ষিকা ও আধ্যাত্মিক মা সুয়াদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এবং আমার সেই ছেলের গ্র্যাজুয়েশন উপলক্ষে, যাকে একদিন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আমি এই প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আজ থেকে আমাদের শহরে কোনো নারীকে রাস্তায় ঘুমোতে হবে না, আর কোনো শিশু তার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হবে না দারিদ্র্য বা নিপীড়নের কারণে।
প্রত্যেকটি ভাঙা নারীই হল এক একটি নতুন হুদা। আমরা এখানে আছি তাদের জন্য ডানা তৈরি করে দিতে। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। অনেকেই আবেগে কাঁদছিল। হুদা নিচে নেমে এলো তার সন্তানদের জড়িয়ে ধরার জন্য। সে বুঝতে পারছিল যে তার জীবনের বৃত্তটা এখন সম্পূর্ণ হয়েছে। সে যে সম্পদ জমিয়েছিল সেটা শুধু প্রতিশোধের জন্য ছিল না, সেটা ছিল নতুন কিছু গড়ার জন্য। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে যাচ্ছিল, একজন নিরাপত্তারক্ষী হুদার কাছে এলো। সে তখন নিজের গাড়িতে উঠছিল। এক্সকিউজ মি ম্যাডাম, পেছনের দরজা একজন অল্পবয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে খুব ভীত মনে হচ্ছে। সে কিছুতেই যেতে চাইছে না এবং বলছে যে সে আপনার গল্প পড়েছে এবং আপনার সাথে দেখা করতে চায়। আমি কি তাকে তাড়িয়ে দেব? হুদা থমকে গেল। তার মধ্যে একটা দেজাভু কাজ করল। পুরনো স্মৃতির এক ফিতে যেন তার চোখের সামনে দিয়ে বয়ে গেল। সে তার হীরকখচিত ঘড়ির দিকে তাকাল, তারপর পেছনের অন্ধকার গেটের দিকে তাকাল। না, কাউকে তাড়িয়ে দিও না, তাকে আমার কাছে নিয়ে এসো। মেয়েটি এলো। তার বয়স 20-এর বেশি হবে না। মুখটা একটু ফোলা, পরনের বোরকাটা ছেঁড়া, আর সে ঝোড়ো হাওয়ায় পাতার মতো কাঁপছিল। সে ছিল কয়েক বছর আগের হুদারই এক অবিকল প্রতিচ্ছবি। মেয়েটি হুদার দিকে ভয় এবং বিস্ময় নিয়ে তাকাল। আমি দুঃখিত ম্যাডাম, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার স্বামী আর আমার পরিবার। হুদা তাকে আর কথা বলতে দিল না। সে নিজের দামি সিল্কের শালটা খুলে মেয়েটি কাঁপতে থাকা কাঁধে জড়িয়ে দিল। তারপর সে হাত দিয়ে মেয়েটির চিবুক তুলে ধরে সরাসরি তার চোখের দিকে তাকাল। জীবনের অধিকার চাওয়ার জন্য কখনো ক্ষমা চাইবে না। হুদা ঠিক সেই কথাটাই বলল যা একদিন সে সুয়াদের মুখে শুনেছিল। তোমার নাম কি? মারিয়াম, মেয়েটি ফিসফিস করে বলল। হুদা এক আশাভরা হাসি হাসল। স্বাগতম মারিয়াম, আজ রাতে তুমি শান্তিতে ঘুমাবে, আর আগামীকাল আমরা তোমার গল্পটা নতুন করে লেখা শুরু করব। হুদা মারিয়ামের হাত ধরল এবং তারা একসাথে গাড়ির দিকে হেঁটে গেল। আহমদ এবং লায়লা তাদের মায়ের দিকে এমন এক গর্বের দৃষ্টিতে তাকিয়েছিল যার কোনো তুলনা নেই। সেই মুহূর্তে হুদা উপলব্ধি করল, অবিচারের আসল প্রতিশোধ শুধু জালিমকে ধ্বংস করে দেওয়ার মধ্যে নেই। এসাম তো 1 বছর আগেই এক সরকারি হাসপাতালে একাই ধুকে ধুকে মারা গেছে। বরং আসল প্রতিশোধ হল আর কোনো নতুন শিকার তৈরি হতে না দেওয়া। এভাবেই এই ট্র্যাজেডি এক আলোকবর্তিকায় পরিণত হল, আর গল্পটা চলতে থাকল। এটা আর ব্যথার গল্প নয়, এটা হলো এমন এক উত্তরাধিকারের গল্প যা কখনো মরবে না।